হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোয়ান্ট ফাউন্ডেশন ব্যাচ 4 এর বেসিক্যালি ওরিয়েন্টেশন ক্লাস। এখানে আমরা মোটামুটি বিভিন্ন লেভেলের যারাই আছি এবং আজকে এটা ওপেন আছে বেসিক্যালি সবার জন্য। সো আমরা মোটামুটি জিআরই কোয়ান্ট রিলেটেড সব ধরনের যা কিছু আলোচনা করা দরকার অ্যাটলিস্ট ইনিশিয়াল লেভেলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটার মধ্যে আমাদের মোটামুটি ব্যাচের স্ট্রাকচার, আমরা কোয়ান্টে কি করা লাগে, কোয়ান্ট কি ধরনের কোশ্চেন দেয়, এভরিথিং আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আর কারো যদি কোশ্চেন করার থেকে একটু হ্যান্ড রেজ করে দেন কোশ্চেনটা করবেন আমি বলার পরে। আগে আমরা একটু আলোচনাগুলো করে দেন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন লাস্টে কন্ডাক্ট করবো, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি আজকে। বিসমিল্লাহ। আচ্ছা, প্রথমে আমার পরিচয় বলে নিই। আমরা অলরেডি অনেকে আমাকে চেনেন, আমি গ্রেমলিনের কোয়ান্টিটি ইনস্ট্রাক্টর বেসিক্যালি। আমি গত বছরের নভেম্বরের শেষ দিকে 2024-এর বেসিক্যালি আমার এক্সামটা দিই। এরপরে এবং আগে পরে অনেকদিন ধরে গ্রেমলিনের সাথে কানেক্টেড আছি। আমার কোয়ান্টে পারফেক্ট স্কোর ছিল বেসিক্যালি 170 এবং ওভারঅল আমার স্কোর ছিল 327 এবং ভার্বালি স্কোরটা ছিল 157 বেসিক্যালি। সো কোয়ান্টে আলহামদুলিল্লাহ আমার একটা পারফেক্ট স্কোর ছিল। সো আমি এবং বেশ ডেলিভারেড প্র্যাকটিসের মাধ্যমে প্রিপারেশনটা নিয়েছিলাম। সো আমি মোটামুটি বিগিনার লেভেল থেকে কভার করে কিভাবে একদম কোয়ান্টের একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নেওয়ার দরকার সেই ব্যাপারটাই মোটামুটি আমার একটা ভালো আইডিয়া আছে এবং বেশ কিছু মানুষকে বিভিন্ন লেভেল থেকে গাইড করে লাস্ট এক বছরে বেশ ভালো ভালো স্কোর করানোর আলহামদুলিল্লাহ তৌফিক দিয়েছে আল্লাহ আমাকে। তো এইটুকুই আমার ব্যাপারে বলার মতো। আর এবার আমরা বেসিক্যালি আমাদের মেইন আলোচনায় চলে যাই, ঠিক আছে? সো আজকে আমরা কি কি করব, আমরা যেটা যেটা করব সেটা হচ্ছে যে ইন জেনারেল সেন্সে আমরা জিআরই অ্যাজ এ হোল এক্সামটা কেমন আগে আমরা এটা একটু আলোচনা করব। কারণ হচ্ছে আমাদের যে কোনো এক্সামের অ্যাপ্রোচ শুরু করার আগে, সেটা ব্যাচে হোক, নিজে প্রিপারেশন নেন বা যাই করেন না কেন, আমাদের আসলে আগে বোঝা দরকার এক্সামটা কেমন, এক্সামে কি আসে কি আসে না, কতটুকু সময় লাগে, এক্স্যাক্টলি যা যা আমাদের জানা দরকার এই এক্সামের সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে দেন প্রিপারেশনটা শুরু করা উচিত। সো আজকে যারাই আলোচনায় আছেন সবাই এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবেন যে জিআরই আসলে কি, জিআরইতে আসলে কি ধরনের কোশ্চেন করা হয়, জিআরইতে আসলে আমাদের কি কি টেস্ট করা হয়, এই জিনিসগুলো আমরা আজকে একটু ক্লিয়ার হয়ে যাব। কত ঘন্টার এক্সাম, কিভাবে দিতে হয়, এভরিথিং। দেন হচ্ছে যেহেতু এটা আমাদের কোয়ান্টের ব্যাচ এবং আমরা আজকে থেকে শুরু করতেছি, দেন আমাদের কোয়ান্টের কি কি কনসেপ্ট থেকে কোশ্চেন গুলো থাকে সেই জিনিসগুলো আমরা একটু কভার করব, ঠিক আছে? আর দেন হচ্ছে আমাদের কোয়ান্টের পার্টিকুলারলি কোশ্চেন টাইপগুলো কি কি টাইপের থাকে সেগুলো আমরা মোটামুটি একটু আলোচনা করব। ইলাবোরেটলি আমাদের ব্যাচে আস্তে আস্তে কন্টিনিউ করার সময় সবগুলোর ব্যাপারে আমরা পরিচিত হব অবশ্যই, বাট আমরা আজকে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন নিব যেহেতু আজকে থেকে আমরা শুরু করতেছি আমাদের প্রিপারেশনটা। দেন ইন জেনারেল আমাদের জিআরইর প্রিপারেশনের জন্য কি করা উচিত এবং কি করা উচিত না, ভালো একটা স্কোর করার জন্য কি করা উচিত এবং খারাপ স্কোর এড়ানোর জন্য কি করা উচিত না, কি অ্যাভয়েড করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন ফাইনালি আমাদের ব্যাচের স্ট্রাকচারটা কিরকম ভাবে আমরা কন্ডাক্ট করব, কিভাবে কন্ডাক্ট করবো, এভরিথিং নিয়ে একটু ব্রিফলি আলোচনা করে যাব। দেন ফাইনালি কিছু আমাদের টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো এবং ফাইনালি যেটা হবে যে আপনাদের থেকে কোশ্চেন অ্যান্সার গুলো আমরা শুরু করব, ঠিক আছে? তো আমরা জাস্ট শুরু করি খুব ব্রিফলি যে জিআরই অ্যাজ এ এক্সাম বর্তমানে কিভাবে কি আসলে এখানে আমাকে টেস্ট করতেছে, কিভাবে কি জিআরই কি, আমি ধরেন জানি না কিছু, জিআরই আসলে কি আমি আজকে থেকে শুরু করতেছি, আমি জাস্ট ডিসাইড করছি আমি জিআরই দিব, আজকে থেকে আমি শুরু করতেছি। ওকে, সো জাস্ট ইন এ নাটশেল জিআরই হচ্ছে একটা রিজনিং অ্যাবিলিটি টেস্টের এক্সাম। সো আমাদের প্রথমে এটা মাথায় রাখা উচিত যে জিআরই কোনো ট্রেডিশনাল এক্সামের মতো না। আমরা লাইফে যত ধরনের এক্সাম স্কুল কলেজ ভার্সিটিতে দিয়ে আসছি সেগুলোর প্রিপারেশনটা যে ধরনের হওয়া দরকার সেটা আমাদের মোস্টলি ছিল সিলেবাস ওরিয়েন্টেড। আমরা জানতাম আমাদের আসলে অমুক অমুক টপিক কভার করে যদি আমরা যেতে পারি আমাদের এক্সামটা আমরা ভালো দিতে পারবো। ফান্ডামেন্টাল পার্থক্যটা যেখানে হয় যে জিআরইতে আসলে এই ওয়েতে আমাদেরকে টেস্ট করা হয় না। ইভেন এরকম আরেকটা এক্সাম আমরা দিই সচরাচর ভাবে যেটা হায়ার স্টাডিজ এর জন্য খুব কমন, আইএলটিএস এর। আইএলটিএস এর ক্ষেত্রেও বেসিক্যালি আমাদের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে যে আইএলটিএস এ তো ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টেস্ট করা হয়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আপনাকে টেস্ট করা হচ্ছে রিজনিং অ্যাবিলিটি। সো প্রিপারেশনের পার্থক্যটা কেন ফান্ডামেন্টালি অনেক বেশি ডিফারেন্ট হয়, কারণ হচ্ছে এখানে আপনার ওই কনসেপ্টের উপরে আপনার দখল কতটুকু বা আপনি সিলেবাস কতটুকু কি কভার করছেন এটা আসলে এখানে ম্যাটার করে না, কারণ সিলেবাস খুবই সীমিত। সিলেবাস বলে আসলে সার্টেন কিছু কনসেপ্ট আপনাদের যেগুলো আমরা স্কুল কলেজ যে করে আসছি
এই জিনিসগুলো থেকে কোশ্চেন করে, এমন কোনো কনসেপ্ট আহামরি থেকে কোশ্চেন করে না যেটা আমরা কখনো করে আসি নাই, বিশেষ করে কোয়ান্টের ক্ষেত্রে। তাহলে তারপরও কোয়ান্ট নিয়ে এত ভীতি কেন, বা কোয়ান্ট নিয়ে প্রবলেমটা কোথায়? কারণ তারা কোশ্চেন গুলো ডিজাইন করে একটু ট্রিকি ওয়েতে, যেটার সাথে আমরা ইউজ টু না। কারণ হচ্ছে তারা আপনার লজিক্যাল অ্যাবিলিটিটা টেস্ট করতেছে। সো আমার এক্সামের প্রিপারেশন শুরুর আগেই আমার প্রথম যে কাজটা হবে, আমার মাইন্ডসেটটা ঠিক করে নেওয়া। কি মাইন্ডসেটটা ঠিক করে নেওয়া যে জিআরইতে আমাকে অ্যাকচুয়ালি কি টেস্ট করা হচ্ছে। আমাকে কিন্তু আমার ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বা ভার্বাল যে অ্যাবিলিটির কথা বলতেছি, যে ইংলিশে আমি কত ভালো বা আমি ম্যাথে কত ভালো, এটা কিন্তু আমাকে টেস্ট করতেছে না। আমার লজিক্যাল থিঙ্কিং কতটা ভালো, আমি রিজনিং করতে পারি কতটা ভালো, এটা আমার টেস্ট করতেছে। সো আমি 3 মাস 4 মাস যে কয় মাসে আমি প্রিপারেশন নিব না কেন, আমি তাহলে ডেভেলপ করব কি? ম্যাথ করার অ্যাবিলিটি? না। আমি কি আমার ইংলিশের অ্যাবিলিটি ডেভেলপ করতেছি? না। আমি আমার রিজনিং অ্যাবিলিটি ডেভেলপ করতেছি। ঠিক আছে, আমরা লজিকটা বোঝার চেষ্টা করব, কেন এটা হলো, কিভাবে হলো, আমাদের কি বোঝা দরকার এই জায়গাটায়। সিমিলার টাইপের প্রবলেমগুলো আমরা নেক্সট যাতে সলভ করতে পারি। ঠিক আছে, সো আমাদের ইনিশিয়াল মাইন্ডসেটটা আমরা এখানে চেঞ্জ করে নিয়েই শুরু করব। তাহলে আমরা এনশিওর করতে পারবো যে আমরা যখন 3টা মাস এখানে ধরেন দিব, যে কোনো আমি নিজের মতো যতটুকুই সময় দিব না কেন, সেটা ইফেক্টিভ হবে। কারণ আমাদের অ্যাকচুয়াল যে সাজেশনটা থাকে নর্মালি এক্সামের সিলেবাস থাকে, এবং সিলেবাসটা আমরা কমপ্লিট করাটা আমাদের গোল থাকে। জিআরইতে কিন্তু তা না। আপনি সার্টেন ওয়েতে স্ট্রাকচারটার সাথে ফ্যামিলিয়ার হবেন, প্র্যাকটিস করবেন এটার রিজনিংটা, লজিকটা ধরার জন্য, যে আমি এখানে কি করতেছি, কেন করতেছি, এইখানে আসলে আমার কেন ভুল গেল, এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করব, চিন্তা করার অ্যাবিলিটিটা বাড়াবো। ওকে, এটা হচ্ছে আমাদের জিআরএর ইন এ নাটশেল। যদি অন্য যে কোনো এক্সামের থেকে কোথায় আলাদা, এটা আমাদের খুব ক্লিয়ারলি এই জায়গা থেকে আমরা বুঝে নিলাম। তো আমাদের প্রিপারেশনের ইনিশিয়াল মাইন্ডসেটটাই হবে এরকম, যে আমরা এগুলা নিয়ে চিন্তাটা কি করবো শুরু থেকে ডিফারেন্ট ভাবে, যে আমরা যে প্রিপারেশনের অ্যাবিলিটির যে জায়গাটা ডেভেলপ করতেছি সেটা 8-10টা পরীক্ষার সাথে মিলতেছে না। ঠিক আছে, এবার আমরা একটু আসি যে জিআরই এমনি এক্সামের স্ট্রাকচারটা কিরকম। বর্তমানে যেটা হয় যে জিআরই বর্তমানে 2 ঘন্টার একটা ওভারঅল এক্সাম হয়। এটা আপনার কম্পিউটার বেসড এক্সাম ওভারঅল, এবং কম্পিউটার আপনার কোনো একটা সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করে এক্সামটা দিতে হবে। ঠিক আছে, তো আপনি আগে রেজিস্ট্রেশন করবেন, 2 ঘন্টায় এক্সামটা দিবেন, এবং পুরোটা আপনার কম্পিউটারে হবে। ঠিক আছে, এবং এক্সামের শুরুতে যেটা সবার আগে স্ট্রাকচারটা যদি বলি, আমাদের 3টা পার্টে ভাগ করা যায়। একটা পার্ট হচ্ছে এডাব্লিউএ, একটা পার্ট কোয়ান্ট, এবং একটা পার্ট হচ্ছে ভার্বাল। তো এডাব্লিউ জিনিসটা খুব সিম্পল, যে প্রথম যে আধা ঘন্টা আপনাকে একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন দেওয়া হবে, যেটার ভিত্তিতে আপনি একটা এসে লিখবেন। আপনাকে রিজনিং দিয়ে আপনি একটা এসে লিখবেন। এটার মার্কিংটা পুরো জিআরএর নর্মাল মার্কিং এর সাথে কোনো রিলেশন নাই। আপনার এটা একটা ইন্ডিভিজুয়াল 6/6 মার্কিং করা হবে। ঠিক আছে, সো এটার এই যে আধা ঘন্টার এই পোর্শনটা, এটা ইন্ডিভিজুয়ালি আলাদা। এরপরে অ্যাকচুয়াল জিআরই এক্সাম যেটা, সেটা শুরু হচ্ছে আপনার পরের পোর্শন থেকে, যে কোয়ান্ট ভার্বাল যে পোর্শনটা, সেখান থেকে আপনার শুরু হচ্ছে জিআরএর মেইন এক্সামটা, যেখানে আমরা মোস্টলি মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেনগুলো পাবো। এখানে আমাদের মোটা দাগে 2টা ভাগ আছে। একটা হচ্ছে কোয়ান্ট, যেটাকে আমরা ইন জেনারেল ম্যাথের সাথে তুলনা করে চিন্তা করতে পারি, কিন্তু এক্স্যাক্টলি ম্যাথ না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন, কিন্তু রিজনিং কোশ্চেনই থাকে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং। এবং আরেকটা হচ্ছে ভার্বাল, সেটা অনেকটা আমাদের ইংলিশের কোশ্চেনগুলো যেরকম হয় প্যাসেজ এবং ফিল ইন দ্য গ্যাপস টাইপের, সেই কোশ্চেনগুলো থাকে হচ্ছে ভার্বালের আন্ডারে। কিন্তু অ্যাকচুয়ালি মোটা দাগে ম্যাথও না, মোটা দাগে ইংলিশও না, অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো হচ্ছে রিজনিং টাইপের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, এখন জিআরএর স্ট্রাকচারে বেসিক্যালি জিনিসটা যেটা হয়, যে শুরুতে আপনার সবসময় বেস সেকশনটা আগে হবে কোয়ান্টের এবং ভার্বালের, সেটা যেটাই হোক না কেন, আপনার বেস সেকশনটা আগে হবে, পরের অংশটা হবে অ্যাডাপটিভ। সো এখানে আমাদের একটু বোঝার ব্যাপার যে আসলে অ্যাডাপটিভ কি, বেসটা কি। ঠিক আছে, তো তার আগে আমরা একটু বুঝে নিই যে টোটাল কোশ্চেন কয়টা থাকবে। যে কোয়ান্টের বেস সেকশনে 12টা যেমন কোশ্চেন থাকবে, ভার্বালের বেস সেকশনে 12টা কোশ্চেন থাকবে, এবং পরের পার্টে কোয়ান্টের অ্যাডাপটিভ সেকশনে 15টা কোশ্চেন থাকবে, ভার্বালের অ্যাডাপটিভ সেকশনে 15টা কোশ্চেন থাকবে। এইটুকু জাস্ট আমরা মাথায় রাখবো। তো ইন টোটাল আমরা কোয়ান্টের 12 আর 15 মিলে 27টা কোশ্চেন পাচ্ছি, ভার্বালের 12 আর 15 মিলে টোটাল 27টা কোশ্চেন পাচ্ছি। এইটুকু হচ্ছে আমাদের ইন জেনারেল সেন্সে এক্সামের স্ট্রাকচারটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটাকে বেস বলতেছি কেন, অ্যাডাপটিভ বলতেছি কেন। তো আপনার শুরুতে কোয়ান্ট ভার্বাল যেটাই আসুক না কেন, আপনার 12টা কোশ্চেন দিয়ে শুরু হবে বেসিক্যালি, যেটা
অ্যাকচুয়ালি হবে 12টা কোশ্চেনের মধ্যে আপনি কতটুকু পারছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার পরের 15টা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা। এটা খুব ক্লিয়ারলি মাথায় রাখার ব্যাপার আছে। এই কারণে জিআরই কে বলা হয় সেকশন অ্যাডাপটিভ এক্সাম। কেন এটা বলা হচ্ছে, আমি প্রথম 12টা একদম জেনারেল স্ট্যান্ডার্ডে সবার জন্য সিমিলার ডিফিকাল্টির একটা এক্সাম দেওয়া হবে, মাঝামাঝি এভারেজ লেভেলের। সেটাতে আমি যে পরিমাণ পারবো, যত ভালো করব, পরের গুলোর ডিফিকাল্টি ঠিক তত করেই বেশি হবে। এবং সেই ডিফিকাল্টির কোশ্চেন গুলো যখন আমি পারবো তখন আমার স্কোরটা বেসিক্যালি অনেক ভালো হবে। আর শুরুতে যদি আমি খুব কম পারি তাহলে যেটা হবে, পরের দিকে যে কোশ্চেন গুলো আসবে ওটা সহজ আসলেও মার্কটা সেই মানে বেশি আসবে না। সো এই কারণে জিআরইকে বলা হয় সেকশন অ্যাডাপটিভ টেস্ট, যে প্রথম সেকশনে আমার পারফরমেন্সের উপরে আমার পরের সেকশনের ডিফিকাল্টিটা ডিটারমাইন করতেছে, এবং পরের সেকশনের ডিফিকাল্টি যদি কম হয় সেই ক্ষেত্রে আমি সব পারলেও মার্কটা কম পাবো। ঠিক আছে, এখন আমরা একটু টাইমিংটা বুঝে নিই। যে কোয়ান্টের যে 12টা কোশ্চেন বলতেছে এটার জন্য আপনার 21 মিনিট থাকতেছে, ভার্বালের যে 12টা কোশ্চেন বলতেছে এটার জন্য আপনার 18 মিনিট থাকতেছে। তো ইনস্ট্যান্টলি দেখতে পারতেছি ভার্বালের টাইমটা একটু কম থাকে কোয়ান্টের থেকে। ঠিক আছে, সেম টু সেম কোয়ান্টের যে 15টা কোশ্চেন যেটা অ্যাডাপটিভ সেটার জন্য 26 মিনিট থাকে, আর ভার্বালের যে 15টা কোশ্চেন সেটার জন্য 23 মিনিট থাকে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে যোগ করি দেখবো যে মোটামুটি 1.5 ঘন্টার মতো একটা এক্সাম এখানে হচ্ছে, এবং এটা একটার পর একটা সেকশন আকারে আসতে থাকে। তো অ্যাকচুয়ালি 5টা সেকশন নিয়ে হচ্ছে আপনার জিআরই এক্সামটা হয়ে থাকে। ওকে, এখন আমাদের ব্যাপার হচ্ছে একটু জানার যে কোয়ান্টেরটা আগে আসবে না ভার্বালেরটা, এটা র্যান্ডম লাগ। যদি আপনার কোয়ান্ট দিয়ে শুরু হয় তাহলে পরে আবার ভার্বালের বেসটা আসবে, আর যদি ভার্বালের বেস দিয়ে শুরু হয় তাহলে কোয়ান্টের বেসটা পরে আসবে। এবং অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক যেহেতু ভার্বাল দিয়ে শুরু হয়েছে, কোয়ান্টের এই বেসটা হওয়ার পরে আগে আপনার ভার্বালটা হবে, তারপর কোয়ান্ট হবে। সো দুইটার সিকোয়েন্সে হতে পারে ভার্বাল কোয়ান্ট, অথবা কোয়ান্ট ভার্বাল। ইন জেনারেল পুরাটা মিলেই বেসিক্যালি আপনার 1.5 ঘন্টা এক্সামটা হবে, প্রথমে আধা ঘন্টা এবং পরে 1.5 ঘন্টা, এবং প্রত্যেকটা সেকশনের টাইমিংটা হচ্ছে এরকম। ঠিক আছে, আর স্কোরিংটা যদি বলি এবার আমরা, যে আমাদের ইন জেনারেল যেটা দেখলাম এডব্লিউ তো 6 আউট অফ 6 এর একটা স্কোরিং হয়, যেটা মোটামুটি 3 থেকে 4 এর মধ্যে পেলেই আপনার ভালো একটা স্কোর ধরা হয়। আর কোয়ান্ট এবং এই যে দুইটা কোয়ান্টের পার্ট, এইটুকুর যে কোশ্চেনটা আমরা দেখলাম যে 27টা কোশ্চেন থাকে, 27টা কোশ্চেনের মার্কিংটা কিভাবে হয়, তাই না? একটু আগে যেটা আমরা দেখলাম, যারা একেবারে কিছু জানে না তাদের জন্য বলতেছি, যে আমি দেখলাম আমি 170 পাইছি, আমি এটা হচ্ছে পারফেক্ট স্কোর। এটার মানে কি, আমি সব পারছি, তাই না? তো সব পারছি মানে আমি 27টা কোশ্চেনে সবগুলা পারছি। ভেরি গুড। কিভাবে পারলাম, যে আমার তাহলে স্কোরিংটা কিভাবে হলো? 170 মানে কি? তার মানে হচ্ছে কোয়ান্টের স্কোরটা 170 ধরা হয় হাইয়েস্ট, সেম টু সেম ভার্বালের স্কোরটা 170 ধরা হয় হাইয়েস্ট। দ্যাটস ইট। সো এই যদি পুরাটা আমরা যোগ করি দেখা যায় 340 হচ্ছে টোটাল মার্কটা। ঠিক আছে, সো 340-এর মধ্যে আমাদের টোটাল মার্কিংটা করা হয় হচ্ছে জিআরই। এইটুকু জাস্ট আমাদের মাথায় রাখা লাগবে। এখন কথা হচ্ছে যদি আমি একটাও না পারতাম তাহলে কি হতো? পয়েন্টটা হচ্ছে আপনার এই যে রেঞ্জটা, এটা অ্যাকচুয়ালি 130 থেকে 170 এর মধ্যে, এটাও 130 থেকে 170 এর মধ্যে। মানে আমি যদি একটা কোশ্চেনও বেসিক্যালি না পারি তাহলেও মিনিমাম আমি 130 পাবো। শুনতে খুব উইয়ার্ড লাগতে পারে, ব্যাপারটা তাই। এবং যদি সবগুলো কোশ্চেন আমি পারি আমি 170 পাচ্ছি, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল এক্সামটা হচ্ছে 40 মার্কের। আপনার একটা সেকশনে কোশ্চেন হচ্ছে, কোয়ান্টে আমি 40 মার্ক পাচ্ছি 27টা কোশ্চেন কারেক্ট করলে, সেম টু সেম ভার্বালে আমি 27টা কোশ্চেন কারেক্ট করলে বেসিক্যালি 40 মার্কটা পাচ্ছি। কোনোটা না পারলেও আমার বেসিক্যালি 130 হচ্ছে। তার মানে 130 আর 130 260 থেকে শুরু করে 340 হচ্ছে আমার টোটাল মার্কিং। ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম যে 27টা কোশ্চেনে ইন জেনারেল 40 মার্ক থাকতেছে, যেটা মিলে 130 থেকে আমার 140 এর মধ্যে ওঠানামা করতেছে স্কোরটা। ওকে, কোয়ান্টের ক্ষেত্রেও তাই, ভার্বালের ক্ষেত্রেও তাই। এটুকু আমরা বুঝলাম। তাহলে আমার 27টা কোশ্চেনে 40 মার্ক, এটুকু আমরা বুঝতে পারতেছি তো অবশ্যই যে আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম, যে একটু আগে আমরা যেটা দেখছি যে এই কোশ্চেনগুলোর ডিফিকাল্টি আর এই কোশ্চেনগুলোর ডিফিকাল্টি কিন্তু সিমিলার না। সো ডিফিকাল্টি অনুসারে আপনার কোশ্চেনের মার্কের কম বেশি থাকবে। কিছু কোশ্চেন বেশি মার্ক ক্যারি করবে, কিছু কোশ্চেন কম মার্ক ক্যারি করবে। এটা আপনি বুঝতে পারবেন না বেসিক্যালি। আপনার জাস্ট ইন জেনারেল জানতে হবে কয়টা আমার পারা লাগবে, কিভাবে পারা লাগবে, আমার টার্গেট স্কোর কত, সেটার জন্য যা লাগবে। দ্যাটস ইট। তো এটুকু আমরা বুঝলাম যে আমাদের জিআর এর অ্যাকচুয়াল মার্কিংটা হয় হচ্ছে প্রতি সেকশনে 40-40 করে, যেটা আমার 27টা কোশ্চেন থেকে আমাদের অ্যাকচুয়ালি মার্কিংটা করা হয়, ভার্বালেও তা, কোয়ান্টেও তা। ওকে, এবার আমাদের মেইন জিনিসটা যেটা মাথায় নেওয়া দরকার,
স্কোরিংটা কিভাবে করে এবং স্কোরিংটা আমাদের কাউন্টিংটা আমরা কিভাবে করব। এখানেই প্রথমে আমরা একটু মাথায় নিব কোয়ান্টের স্কোরিংটা এবং ভার্বালের স্কোরিংটা একটু ডিফারেন্ট হয়। যদিও ইন জেনারেল সমান সমানই হওয়ার কথা, কিন্তু সেটা হয় না, কারণ হচ্ছে ভার্বালে ইন জেনারেল সবাই একটু খারাপ করে, কোয়ান্টে সেই তুলনায় একটু সবাই ভালো করে। সো কোয়ান্টে আপনাকে বেশি পারতে হবে যদি আপনাকে সিমিলার স্কোর করতে হয়। সেটা আমরা একটু দেখি যে কিরকম হতে পারে। এই যে স্কোরিংটা করা হচ্ছে সেটা বেসিক্যালি এইভাবে করা হয়। এটা আমরা একটু বুঝি যে আমরা একটু আগে দেখলাম না যে প্রথমে 12টা কোশ্চেন থাকে, আমরা দেখতে পাচ্ছি 12টা কোশ্চেন, ঠিক আছে। পরে কয়টা কোশ্চেন থাকে? 15টা কোশ্চেন, রাইট? সেম টু সেম, প্রথমে কয়টা কোশ্চেন থাকবে? 12টা কোশ্চেন, রাইট? এবং পরে কয়টা কোশ্চেন থাকবে? 15টা কোশ্চেন। তো এখানে ইজি, মিডিয়াম, হার্ডটা কেন আসলো? আমরা যেটা একটু আগে বলে আসলাম যে প্রথম সেকশনে আমি কতটুকু পারবো সেটার উপরে ডিপেন্ড করবে আমার পরের সেকশন ইজি হবে না মিডিয়াম হবে না হার্ড হবে। আর ইজি মিডিয়ামের যে ব্যাপারটা আসতেছে সেটার উপরে বেস করেই কিন্তু আমার পরে স্কোর গুলো কাউন্ট হচ্ছে। একটু জটিল লাগতে পারে, আমরা অত জটিল ভাবে চিন্তা করব না, জাস্ট এটা জানবো যে আমাদের 3টা ক্লাস্টারে যদি ভাগ করি যা আসতেছে 12টা কোশ্চেনকে, নর্মালি প্রথম দিকের গুলো যদি জাস্ট আমি বলি যে 12টার মধ্যে আমি খুব কম পারছি, তাহলে আমার পরের কোশ্চেন গুলো অনেক সহজ আসবে, বাট স্কোর কিন্তু অনেক কম আসতেছে। আমরা এইটুকু বুঝতেছি, ঠিক আছে? সো আমি যদি ভার্বালে প্রথমে 12টার মধ্যে মাত্র 3টা পারছি এবং পরে এত ইজি কোশ্চেন আসছে, আমি সাপোজ 12টা পারছি, স্টিল কিন্তু আমার স্কোরটা মাত্র 151। আর সেম টু সেম আমি যদি প্রথমেই প্রায় 8টা পারতাম বা 7টা পারতাম, সেটা যদি আমি পরে গিয়ে 12টা পারতাম, বাই ডিফল্ট আমার স্কোরটা 159 হয়ে যেত। অনেক পার্থক্য কিন্তু। এই জিনিসটাই আমাদের জাস্ট বোঝা লাগবে যে প্রথমে আমার পারফরমেন্সটা ডিটারমাইন করে দিবে পরে অ্যাকচুয়ালি আমি কেমন ডিফিকাল্টি পাচ্ছি, এবং প্রথমে ভালো করলে আমার পরেরটা বাই ডিফল্টই ভালো হবে। ভালো হবে কেন? যে কটাই পারি না কেন সেটা আমাকে মার্কের ওয়েটটা ক্যারি করবে অনেক বেশি, কারণ সেগুলো ডিফিকাল্টিটাও একটু বেশি হবে নর্মালের থেকে। তো প্রথমে যে 12টা কোশ্চেনে যেটা সবার জন্য সেম ডিফিকাল্টি, সেটাই ভালো করাটা কম সময়ের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ পরের সেকশনের থেকে, কারণ পরের সেকশনটা বাই ডিফল্টই যদি প্রথমে ভালো করি একটু হার্ড হবে। এবং আমাদের ভালো স্কোরটা করার জন্য কিন্তু আমাদের প্রথম দিকে বেশি পারতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? সো সাপোজ আমরা সবাই বলে, এই যে এখন আপনাদেরকে আমরা মোটামুটি অনেকে জিজ্ঞেস করছি যে আপনার টার্গেট স্কোর কত কোয়ান্টে, 160 বলতেছেন, কেউ 165 বলতেছেন, কেউ বলতেছে 170, রাইট? কেউ বলতেছে 150 হলে আমার এনাফ। তো আমার কি বুঝতে হবে? আমি যদি টার্গেট স্কোর ধরেন আমার 160, তাহলে আমার অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট কেউ বলতে পারবেন আমার 12টার মধ্যে, তার মানে কি 10টা পারা লাগতেছে অ্যাটলিস্ট, এবং 15টার মধ্যে আমাকে 11টা পারা লাগবে। সো একটা সময় গিয়ে যখন আমি নিজেকে সেলফ টেস্ট করব, মক দিব, তখন আমি মার্কিংটা বুঝবো কিভাবে যে আমার যেহেতু টার্গেট 160, আমার অ্যাটলিস্ট প্রথম সেকশনে 10টা 11টা পারা লাগবে, পরের সেকশনে তখন 11-12টা পারলে আমি ধরতে পারবো যে আমি 160 লেভেলে আছি। এই জিনিসটা আপনারা জাস্ট মাথায় রাখবেন। এখানে যদি দেখেন ভার্বালে কিন্তু কম্পারেটিভলি কম পারলেও বেশি মার্ক পাওয়া যায়। সো ভার্বালের ওয়েটটা ওই জায়গাটাই, যেহেতু টাইমটা কম এবং আপনার কম কোশ্চেন পেরেও কাইন্ড অফ স্কোরটা বেশি তোলা যায়, যে আপনি ধরেন অর্ধেক পার্সেন্ট 5টা 6টা, তাতেই আপনার কিন্তু 150 উঠে যায়। কিন্তু এখানে যদি আপনি 5টা 6টা পারেন, আপনার কিন্তু মাত্র 145 আসবে। পার্থক্যটা আমরা ক্লিয়ারলি বুঝতেছি যে 5টা 6টা করে পারতেছি, আমার কিন্তু এত স্কোর উঠতেছে না কোয়ান্টে। সেম টু সেম কোয়ান্টে যদি মাত্র জাস্ট একটা করে ভুল যায়, তাহলে কিন্তু আপনি 166 এ নেমে যাচ্ছেন। ভার্বালে কিন্তু তা না, 166 এ নামতে হলেও আপনার অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে 2টা করে ভুল করা লাগতেছে। এই জায়গাগুলোয় ভার্বালের সাথে কোয়ান্টের একটু পার্থক্য হয়, যদিও মার্কিংটা কিন্তু সেম 170 এবং 170। ওকে, এইটুকু আমরা জাস্ট যখন পরে দেখবো আমরা বুঝতে পারবো, এগুলো আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দেওয়া হবে। আমরা জাস্ট একটু এক্সামের স্ট্রাকচারটা বুঝে নিলাম। ওকে, এবার আমরা আসতেছি যে পার্সেন্টাইলের হিসাবটা। সেটা হচ্ছে আপনাকে জিআরইতে যেটা করা হবে, অন্যদের সাথে আপনার স্কোরটাকে কম্পেয়ার করে আপনি কত পার্সেন্টে আছেন এটা আপনাকে বলা হবে। সেটা কিরকম হতে পারে? যে এরকম, আমরা একটু জুম করে দেখি যে আমার যেটা একটু আগে বললাম যে কোয়ান্টে ভালো করা এবং ভার্বালে ভালো করা জিনিসটা কিন্তু সেম না। কোয়ান্টে আপনাকে ধরেন 90%-এ বা 80% ক্রস করতে হলেও অ্যাটলিস্ট দেখা যাচ্ছে 166 এ থাকা লাগতেছে। সেখানে অন্যদের সাথে কম্পেয়ারে লাইক আপনি 80% থেকে ভালো স্কোর করছেন, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট 166 পাওয়া লাগতেছে, যেটা মাত্র একটা ভুল করলে আমরা পাচ্ছি। ভার্বালে কিন্তু তা না, 80% আমি মাত্র 160-এ পেয়েই দেখতে পারতেছি। এই জায়গাগুলাই বেসিক্যালি আমাদের অন্যদের সাথে কম্পারিজনে স্কোরটা পার্থক্য হয়ে যায়। তো
এটা আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের ইন জেনারেল মাথায় রাখতে হবে যে জিআরইতে যদি আমরা মোটা দাগে 300, 310, 320 টার্গেটটা করব, আমাদের একটু বুঝতে হবে যে কোয়ান্টে কত টার্গেট করতেছি, ভার্বালে কত টার্গেট করতেছি। ভার্বালে কাইন্ড অফ ধরেন আপনাকে কেউ যদি বলে যে আমার জিআরইতে 310 প্লাস টার্গেট, কিন্তু কোয়ান্টে কেউ 155 আর এদিকে ভার্বালে 155, কিন্তু সেম না, তার থেকে মাচ বেটার স্কোর যদি কেউ কোয়ান্টে 160 পায়, ভার্বালে অ্যাটলিস্ট 150 পায়। ঠিক আছে, এইভাবে 310 প্লাস পাওয়া, এইভাবে পাওয়ার থেকে মাছ বেটার, কারণ ভার্বালের পার্সেন্টাইল থেকে তার কোয়ান্টের পার্সেন্টাইলটা অনেক বেশি ভ্যারি করবে, জাস্ট কম বেশি মার্কের জন্য। তো কেউ যদি বলে আমি এভাবে 310 পাইছি, আর কেউ বলে আমি এভাবে 310 পাইছি, অবশ্যই তার জন্য এটা বেশি ভ্যালু ক্রিয়েট করবে। তো কোয়ান্টে একটু বেশি পাওয়াটা ভার্বালের থেকে সবারই গোল থাকে, তো কোয়ান্টে একটু সংখ্যাটাও আপনার বেশি পারা লাগবে, রাইট? আমরা বুঝতে পারতেছি? ঠিক আছে, সো এবার আসতেছি, এটা জাস্ট পার্সেন্টাইলের ফ্যাক্টরটা, কারণ আপনারা যখন জিআরই ফাইনাল স্কোরটা পাবেন আপনাদেরকে একটা পার্সেন্টাইল দিয়ে দিবে, এটার দ্বারা আপনারা এটাই বুঝতে পারবেন যে স্কোর কত করছি, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত জনের থেকে ভালো করছি। সো আমি যখন 166 প্লাস পাচ্ছি বা তখন যদি আমি দেখি 80% আসি, তার মানে হচ্ছে আমি টপ 20% আসি। আর সেম টু সেম ওই টপ 20% আমার ভার্বালে থাকার জন্য 159 পাইলেই হচ্ছে, তো পার্থক্য হয়ে যাচ্ছে না মোটা দাগে? তো আমি যদি ধরি যে কেউ হচ্ছে 160 প্লাস পাইছে, সে কিন্তু টপ 40% আছে, আর এখানে 150 প্লাস পাইলেই বেসিক্যালি সে টপ 50%-এর মধ্যে থেকে যাচ্ছে। তো এই জায়গাগুলোয় পার্থক্য হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জিআরই এক্সাম মে কি থাকে, কতটুকু কিভাবে স্কোরিং করে আমরা বুঝতে পারলাম, এবং হচ্ছে ভার্বালের এই যে সেকশন অ্যাডাপটিভের মাধ্যমে কিভাবে কতটুকু পারলে, কোয়ান্টের কতটুকু পারলে কত স্কোর হবে, আমাদের টার্গেট স্কোরটা আমরা এইভাবে মেজার করব, এটা আমরা বুঝতে পারলাম। এবং অন্যদের সাথে কম্প্যারিজনে আমার আসলে কোনটার স্কোরটা কতটুকু ম্যাটার করে, এই জিনিসটা আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। সো এখন যদি আপনাকে কেউ বলে যে জিআরই কি, জিআরই কিভাবে মার্কিং করা হয়, আমরা আশা করি বলতে পারবো, রাইট? তো আমাদের এইটুকু শুরু করার আগেই মাথায় নিয়ে নেওয়া উচিত, কারণ এক্সামে সবাই যেটা করে যে আগে ম্যাথ করা শুরু করে, ভার্বালের ভোকাব মুখস্থ করা শুরু করে, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার তো স্কোর একটা লাগবে, আমি তো বুঝতেছি আমার ধরেন হাতে এতটুকু সময় আছে, কিন্তু আমাকে তো নিজেকে মেজার করতে পারতে হবে যে আমার কোথায় কতটুকু স্কোর লাগবে, এবং সেটার জন্য আমার কতটুকু এক্সামে গিয়ে পারা লাগবে, সেটার বেসিসে আমি আমার পারফরমেন্সটা মেজার করবো, রাইট? তো আমি এখন সাপোজ অর্ধেক অর্ধেক পারতেছি, পরে গিয়ে যদি আমি 70% পারি, 80% পারি, আমি বুঝতেছি যে আমি মোটামুটি এতটুকু স্কোর পাচ্ছি, রাইট? এইভাবে আমরা নিজেদের পারফরমেন্স গুলো একটু মেজার করে করে আগাবো। ওকে, এবার আসতেছি আমরা অ্যাকচুয়াল কোয়ান্টের প্রিপারেশন নিয়ে, যে আমরা যেহেতু এটা কোয়ান্ট ব্যাচ, এবং কোয়ান্টে আমরা আসলে এক্স্যাক্টলি কোয়ান্টের স্ট্রাকচারটা কি, কোয়ান্টে কি আছে কি আছে না আমরা কিন্তু জানি না। তো জিআরই আপনাকে কিন্তু আমরা একটু আগেই বললাম যে আমাদের কোশ্চেনের কোনো আলাদাভাবে কোনো সিলেবাস বা সামথিং টিএমএফ টাইমএফ এগুলো কোনো কিছু না আসলে। তাহলে সিলেবাস যদি না থাকে তাহলে কি কি পড়বো কি পড়বো না আমি তো জানি না। জিআরই যেটা করছে আপনাকে স্টার্টিং কিছু কনসেপ্ট বলে দিয়েছে, যেটা আমরা স্কুল কলেজে করে আসছি, এই কনসেপ্ট গুলোর বাইরে ওরা কোশ্চেন করবে না। ঠিক আছে, ওরা মেইনলি যেটা করছে 4টা মেইন ক্লাস্টারে ভাগ করে কোয়ান্টার কনসেপ্ট গুলাকে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডেটা অ্যানালাইসিস। তো 27টা কোশ্চেন যে আমাদের থাকে 12 আর 15 আকারে, মোটামুটি সমান সমান কোশ্চেন ভাগ হয়ে যায় এইখানে প্রত্যেকটার মধ্যে, লাইক তিনটা 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 করে 4টা 12টা হয়, এবং তিনটা 4টা 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 করে বেসিক্যালি আপনার এই 4টা ক্যাটাগরিতে আমাদের ভাগ হয়ে যায়। অ্যারিথমেটিক থেকে যে কটা কোশ্চেন থাকে মোটামুটি অ্যালজেব্রা থেকেও তাই থাকে, জিওমেট্রি থেকে, ডেটা অ্যানালাইসিস থেকে তাই থাকে। তো এই 4টা কি আমরা একটু বুঝি, কেন এই 4 ক্যাটাগরিতে বেসিক্যালি আমাদেরকে ভাগ করে দিল। 4টা জিনিস, কাইন্ড অফ 4 ধরনের কনসেপ্ট। অ্যারিথমেটিক কনসেপ্ট গুলো আমরা হচ্ছে নাম্বার ওরিয়েন্টেড, যে কাউন্টিং টাইপের যে জিনিসগুলো আমরা করি, বা নাম্বারের যত প্রপার্টি গুলো থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই জাতীয় কোশ্চেন গুলো মূলত হচ্ছে আপনার পার্সেন্ট রেশিও, এগুলো হচ্ছে অ্যারিথমেটিকের আন্ডারে পড়ে। ঠিক আছে, আর অ্যালজেব্রার আন্ডারে বেসিক্যালি পরে আমরা যেগুলো ফর্মুলা ওরিয়েন্টেড ভাবে অ্যালজেব্রাতে যে জিনিসগুলো করে আসছি, ভেরিয়েবল থাকে, এক্স ওয়াই থাকে, সেই জিনিসগুলো বেসিক্যালি অ্যালজেব্রার আন্ডারে পড়ে। জিওমেট্রি আমরা মোটামুটি জানি, যেটা হচ্ছে আমাদের ত্রিভুজ, চতুর্ভুজ, সিলিন্ডার, এই যে যে প্রবলেম গুলা জিওমেট্রি রিলেটেড, বৃত্ত, এগুলা বেসিক্যালি জিওমেট্রির আন্ডারে পড়ে।
তিনটা কিন্তু তিন ধরনের প্রবলেম। আর ডেটা অ্যানালাইসিসটা একটু ডিফারেন্ট সবগুলোর থেকেই, যে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ওরিয়েন্টেড কোশ্চেন গুলো, অ্যাভারেজ, মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেন হচ্ছে আমাদের কিছু চার্টের কোশ্চেন দেয়, গ্রাফের কোশ্চেন দেয়। এগুলো তার মানে কি, ডেটা আপনাকে দিয়ে দিচ্ছে, ডেটাটা বুঝে আপনাকে অ্যান্সারটা করতে হবে। কেন চার ভাগে ভাগ করলো? যে চারটা জিনিসের জন্য আপনি চার ভাবে চিন্তা করবেন। কারণ অ্যারিথমেটিকে আপনার হচ্ছে নাম্বারের প্রপার্টিটা মোটামুটি যদি আপনি বুঝতে পারেন, পজিটিভ না নেগেটিভ, অড না ইন্টিজার, এই জিনিসগুলো ফ্র্যাকশন, তাহলে আমি মোটামুটি ধরতে পারবো অ্যারিথমেটিকের ব্যাপারটা কি হয়তো নাম্বারের সাথে রিলেটেড। অ্যালজেব্রা কিন্তু তা না, অ্যালজেব্রা হচ্ছে আপনার ফর্মুলার সাথে রিলেটেড। সো আমি অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক থিঙ্কিং ফর্মুলা ওরিয়েন্টেড ভাবে ভেরিয়েবল দিয়ে চিন্তা করবো আমরা, রাইট? জিওমেট্রিক থিঙ্কিংটা কিন্তু এই দুটো থেকে আলাদা। যোগ বিয়োগ গুণ ভাগ না, জিওমেট্রিতে কিন্তু আমার হচ্ছে অ্যালজেব্রার ফর্মুলা ওরিয়েন্টেড না, কি হচ্ছে ভিজুয়াল থিঙ্কিং, রাইট? বৃত্তটা ধরেন আপনি দেখতে পারতেছেন, আইডিয়া করতে পারতেছেন একটা বৃত্ত আরেকটা থেকে ডাবল, সো আপনার রেডিয়াসটা ডাবল হবে। এই যে যে ভিজুয়াল ওয়েতে চিন্তা করা লাগতেছে, এটা জিওমেট্রির সাথে আপনার বেশি রিলেট করে। আর ডেটা অ্যানালাইসিসটা বেশি রিলেট করে, আপনি ডেটাটা বুঝতেছেন কতটুকু ভালো, ডেটার মধ্যে রিলেশন, লাইক নাম্বার দিয়ে দিছে, কয়েকটা নাম্বারের অ্যাভারেজ, 5টা নাম্বারের অ্যাভারেজ এগুলো বড়, আর অন্য নাম্বারের অ্যাভারেজ স্বাভাবিকভাবে বড় হবে, এই বিষয়গুলা। তো চারটা টাইপের কোশ্চেন আমি বেসিক্যালি চার ওয়েতে চিন্তা করতে হবে আমাকে, রাইট? কনসেপ্ট গুলার অ্যাকচুয়ালি এই কারণে তারা চার ভাগে ভাগ করে দিছে। তো আমরা একটু দেখি অ্যারিথমেটিক আন্ডার, এগুলো আমাদের কোর্সের মধ্যে সবগুলা টাইপ ধরে ধরে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করব। জাস্ট আমরা একটু ব্রিফলি দেখে যাই যে কোয়ান্টের আন্ডারে কি কি পড়ে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, যে এই যে ইন্টিজার, পূর্ণসংখ্যা, ফ্র্যাকশন, ভগ্নাংশ, এক্সপোনেন্ট রুট, পাওয়ারের যে ব্যাপারগুলো, দশমিক, রিয়েল নাম্বার, রেশিও, পার্সেন্ট, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক আন্ডারে পড়তেছে, যেটা আমরা একটু আগে বললাম। আর বেসিক্যালি অ্যালজেব্রা আন্ডার কি পড়তেছে? বিভিন্ন টাইপের ফর্মুলা, ইকুয়েশন, রাইট? এগুলো পড়তেছে আমাদের লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, ফাংশন, কোঅর্ডিনেট জিওমেট্রি যে পার্টটা, গ্রাফস অফ ফাংশন, যেগুলো হচ্ছে ফর্মুলা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি প্রকাশ করা হয়, সেগুলো হচ্ছে আপনার অ্যালজেব্রা আন্ডারে পড়তেছে। দেন জিওমেট্রির আন্ডারে আমরা বুঝতেই পারছি অ্যাকচুয়ালি লাইন, অ্যাঙ্গেল, পলিগন, ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, সার্কেল, ঠিক আছে, 3 ডিমেনশনাল ফিগার। এই জিনিসগুলা নিয়ে আমার মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে জিওমেট্রি প্রবলেম সলভ করার জন্য। দেন ডেটা অ্যানালিসিস কি পড়তেছে? আমরা কিভাবে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতেছি, কিভাবে কাউন্ট করতেছি, প্রবাবিলিটি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাভারেজ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো ডেটা অ্যানালিসিস আন্ডারে পড়তেছে। তাহলে আমরা একটু বুঝে নেই জিনিসগুলো কি আসলে, যে এগুলো হচ্ছে নাম্বার ওরিয়েন্টেড জিনিসগুলো, এটা অ্যারিথমেটিকে এটা আমরা মোটামুটি বুঝি। অ্যালজেব্রা মোটামুটি আমরা জানি যে ফর্মুলা ওরিয়েন্টেড জিনিসগুলো, ঠিক আছে? জাস্ট এগুলো কেন দিছে আমাকে, যে এই টাইপের কনসেপ্টের বাইরে তারা কোশ্চেন করবে না। তো এইগুলার বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা মোটামুটি বাকিটা প্রবলেম সলভিং দিয়ে আমরা ক্লিয়ার করতে পারবো। আর হচ্ছে জিওমেট্রিতে আমার এই পার্টিকুলার জিনিসগুলোর বাইরে আমার আর কিছু জানা লাগবে না, এগুলার সাথে রিলেট করা ফর্মুলাগুলো আমার জানতে হবে, রিলেশনগুলো বুঝতে হবে, তাহলে আমি জিওমেট্রি অ্যান্সার করতে পারবো। আর ডেটা অ্যানালিসিসের জন্য আমার টেবিল, চার্ট গুলো কিভাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাভারেজ, মিন, মোড, মিডিয়ান, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলোর সাথে একটু পরিচিত থাকতে হবে। খুব হাই লেভেলের কোনোটাই যে জানা লাগে তা না, খুব স্পেসিফিক কিছু জিনিস তারা ইটিএস বলে দিছে, যে যেগুলো আমার জানলেই মোটামুটি আমি অ্যান্সার করতে পারবো। এগুলো আর যে কোনোটা কনসেপ্টেরই আপনার মাস্টার হতে হবে তা না, এই কোর্সে আমরা প্রত্যেকটা ধরে ধরে কভার করাবো, যে কতটুকু জানলে আপনার জন্য এনাফ, তারপরে বাকিটুকু আমার প্রবলেম সলভিং দিয়ে করতে পারবো। সব কিন্তু আপনার লাইক আপনার রুল অফ এক্সপোনেন্ট, লিনিয়ার ইকুয়েশনে টাফনেসের অনেক টাফ করা যায়, জিআরই কিন্তু এত টাফ কোনো কোশ্চেন করবে না আপনাকে। আপনাকে বেসিক কিছু জিনিস জানতে হবে, সেটা জেনে আপনাকে জাস্ট প্রবলেম সলভিং এর টাইপটা ধরতে হবে, ঠিক আছে? তো আমরা মোটামুটি কোয়ান্টের কনসেপ্টের আইডিয়াটা পাইলাম, ওকে? এখন যেটা হচ্ছে আমাদের জিআর এর কোয়ান্টের কোশ্চেন টাইপটা বোঝা। টাইপ বলতে এতক্ষণ কি দেখলাম, এটা কিন্তু আমাদের চারটা কনসেপ্ট যেগুলো থেকে আমাদের কোশ্চেন গুলো করা হবে। আর এরপরে যেটা দেখবো, জিআরই কোয়ান্টে যে আমরা বললাম 27টা কোশ্চেন দিচ্ছে, এই কোশ্চেন গুলো কি টাইপের হয়? একদম বেসিক ক্যাটাগরি 4টা টাইপের কোশ্চেন আছে। এটার মধ্যে কিছুর সাথে আমরা আগে পরিচিত আছি, কিছুর সাথে আমরা আগে থেকে পরিচিত নাই, কিন্তু আপনার প্রিপারেশন শুরুর আগেই একটু জানতে হবে যে কোনটা কি টাইপের কোশ্চেন। আমরা এক্সাম্পল একটু পরে দেখবো। জাস্ট 4টা টাইপের কোশ্চেন আপনাকে আসে। আমরা যেমন বলি না যে শর্ট অ্যান্সার এক ধরনের কোশ্চেন, আমাদের মাল্টিপল চয়েস এক ধরনের কোশ্চেন, এগুলো তো কোশ্চেনের ফ্রেজিং এর পার্ট আলাদা, ফিল ইন দ্য গ্যাপস আরেক ধরনের কোশ্চেন। আমরা দেখছি না এরকম সেম টু সেম আপনার কোয়ান্টে 4টা টাইপের কোশ্চেন আছে। মাল্টিপল চয়েসের সাথে আমরা সবাই পরিচিত আছি, যেটা সবচেয়ে কমন জিআর এর মধ্যে আসে। মাল্টিপল চয়েসে আপনাকে 5টা অপশন দেওয়া থাকবে, 5টা অপশন থেকে আপনার একটা পিক করতে হবে।
তাহলে মাল্টিপল অ্যান্সার আবার কি? তাহলে মাল্টিপল অ্যান্সার জাস্ট এইটুকু জিনিসই সিমিলার, জাস্ট এখানে একের অধিক অ্যান্সারও হতে পারে। সো আপনাকে যদি 7টা অপশনও দেয়, হতে পারে এখানে 3টা অপশন অ্যান্সার, অথবা হতে পারে 4টা অপশন অ্যান্সার, আপনাকে সবগুলাই কারেক্টলি দাগায় আসতে হবে। ওকে, আর নিউমেরিক এন্ট্রিটা হচ্ছে আপনাকে এক্সাক্ট মানটা বের করে ওখানে কিবোর্ডে টাইপ করে ইনপুট দিয়ে লিখে দিয়ে আসতে হবে, আপনার কিছু সিলেক্ট করার কিছু নাই সেখানে। আর এর বাইরে একটা নতুন ক্যাটাগরি আমরা দেখি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, যেটা নিয়ে মোস্টলি সবাই স্ট্রাগল করে, কারণ এইটার সাথে আমরা আসলে পরিচিত না। এটা যেটা হয় যে দুইটা কোয়ান্টিটি দিয়ে দেয়, দিয়ে আপনাকে বেসিক্যালি কম্পেয়ার করতে বলে। এখানে কিন্তু মান বের করা লাগে না, যেটা করা লাগে কোনটা বড় অথবা কোনটা ছোট, অথবা দুইটা কি সমান নাকি আমরা বুঝতেছি না বড় হবে না ছোট হবে, এই জিনিসটা জাস্ট বোঝা লাগে। আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এক্স্যাক্টলি এই যে কোয়ান্টিটেটিভ কম্পারিজনে আপনাকে বেসিক্যালি দেওয়া হচ্ছে এরকম কিছু একটা, যে আপনাকে একটা কোয়ান্টিটি এ দেওয়া হবে, আপনাকে কোয়ান্টিটি বি দেওয়া হবে, আর 4টা অপশন থাকবে যে ইদার কোয়ান্টিটি এ বড়, অথবা কোয়ান্টিটি বি বড়, অথবা দুইটা কোয়ান্টিটি ইকুয়াল, অথবা আপনি এই রিলেশনশিপটা ডিটারমাইন করতে পারতেছেন না এখান থেকে। এইটুকুই জাস্ট এখানে বোঝার বিষয়। এটা কেন ডিফারেন্ট? ডিফারেন্ট হচ্ছে আমরা এইভাবে কিন্তু ম্যাথ করে আসি না। আমরা ম্যাথে কি করতাম? ফর্মুলা বসাইতাম, মান বসাইতাম, ক্যালকুলেট করে মান বের করতাম। এখানে প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আমাদের মান বের করা নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের কম্পেয়ার করতে হবে। আমরা যদি বুঝতে পারি এই দুটা বেসিক্যালি কম্পেয়ার করে এটা বড়, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা। অথবা আমি যদি বুঝতে পারি কম্পেয়ার করে যে এটা হচ্ছে বড়, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা। বা যদি বুঝতে পারি দুটো সমান, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। বা যদি এমন দেখতেছি কোনো ক্ষেত্রে এটা বড় হচ্ছে, কোনো ক্ষেত্রে এটা বড় হচ্ছে, তাহলে বেসিক্যালি অ্যান্সারটা হচ্ছে এরকম। তো এটার সাথে আমরা খুব একটা পরিচিত না, বাট প্র্যাকটিসের সময় এটা আমাদের খুব বেশি মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে 12টা কোশ্চেনের মধ্যে প্রথম 4টা কোশ্চেন থাকবে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, এবং 15টা কোশ্চেনের মধ্যে প্রথম 5টা কোশ্চেনই থাকবে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। সো 3 ভাগের 1 ভাগ একদম মোটা দাগে 9টা কোশ্চেন, 27টা কোশ্চেনের মধ্যে আপনার কোয়ান্টিটেটিভ কম্পারিজন। সো এইটার অ্যাপ্রোচ এবং স্ট্র্যাটেজিটা বাকি কোশ্চেনগুলোর থেকে আলাদা, রাইট? এটুকু আমরা বুঝলাম। এবার বাকি যতগুলো কোশ্চেন থাকতেছে সবগুলো আমাদের বেশিরভাগই হচ্ছে মাল্টিপল চয়েস, যেটা কম্পারেটিভলি খুব ইজি, এই সেন্সে যে আমরা এটার সাথে ইউজ টু আছি। 5টা অপশন থেকে একটা পিক করতে হবে, দ্যাটস ইট। আমাদের কোশ্চেনটা বেসিক্যালি আমার দেখে হিসাব করে বের করতে হবে কোনটার সাথে কি হবে, আমি জাস্ট পিক করবো অ্যান্সারটা। কেন মাল্টিপল চয়েসটা একটু কম্পারেটিভলি ইজি? জিআরই আপনাকে যেহেতু টাইম বেঁধে দিছে, ওরা এমন ভাবে অপশনগুলো ডিজাইন করে, তখন নাম্বারগুলো ওরা এমন ভাবেই দেয়, আপনি হয়তো বা অপশন দেখেই অ্যান্সার করতে পারবেন। আপনাকে অ্যাকুরেট ক্যালকুলেশনটা সবসময় নাও করতে হতে পারে, এগুলো আমরা শিখবো আমাদের ব্যাচের মধ্যে কিভাবে করতে হয়। বাট মাল্টিপল চয়েসটা কেন এই জায়গাটা আমাকে সহজ করে দিচ্ছে, যে আমি তো এইটুকু আগে জানতেছি এই 5টার মধ্যে যে কোনো একটা অপশন হবে। তো রাইট, আমি যদি বুঝতে পারি অ্যান্সার গুলো হচ্ছে সাপোজ 11 থেকে ছোট হবে, তাহলে আমি প্রথমে এই 3টাকে এলিমিনেট করে দিতে পারি না? হবে না, তখন কিন্তু আমি এখান থেকেই 2টা পিক করতে পারবো ক্যালকুলেশন করার জন্য। এই জায়গাগুলোয় অ্যান্সারটা করাটা মাল্টিপল চয়েসে একটু ইজিয়ার হয়, কারণ অপশনগুলো ওরা এমন ভাবে দেয় আর এই মানগুলো এমন ভাবে দেয় যেগুলো থেকে আমার ক্যালকুলেশন করাটা খুব ইজি হয়। যদি একটু দেখি এখানে, যে এখানে বেসিক্যালি আপনাকে 37 আর 621 এর মধ্যে স্কোয়ার ইভেনের ইন্টিজারটা বের করতে বলছে, তাই না? একটু খেয়াল করলেই বুঝতেছেন, কিন্তু 37 কিন্তু কোনো স্কোয়ার নাম্বার না, বাট এটার কাছে কিন্তু 36 আছে, তো আমরা কিন্তু 6 এর স্কোয়ার এটা। আর এখানে বেসিক্যালি এটার কাছাকাছি আরেকটা স্কোয়ার নাম্বার আছে। এই জিনিসগুলো যদি আমরা ধরতে পারি, তখন কিন্তু কাউন্ট করাটা খুব ইজি, অ্যাকুরেট ক্যালকুলেশন করার আমাদের দরকার হচ্ছে না মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস বেসিক্যালি বাকি কোশ্চেনগুলোর বেশিরভাগই থাকে, 2-1-3টা থাকে হচ্ছে মাল্টিপল অ্যান্সার, যেটা হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো। আমরা দেখি যে আমার একাধিক অপশন হতে পারে, ইন্ডিকেট অল সাচ পয়েন্টস এখানে বলা আছে। ঠিক আছে, কিভাবে বুঝবো? আপনাকে কিন্তু কোশ্চেনের নিচে লেখা থাকবে যে সিলেক্ট ওয়ান অ্যান্সার চয়েস, আপনাকে বলে দিছে। এখানেও বলে দিছে সিলেক্ট ওয়ান অ্যান্সার চয়েস, আর এখানে কি বলে দিছে? সিলেক্ট ওয়ান অর মোর অ্যান্সার চয়েস। এটা আপনাকে এক্সামে কিন্তু লেখা থাকবে, কিন্তু তাড়াহুড়ায় এই ভুলটা হয়ে যায় যে এটা কিন্তু মাথায় থাকে না। তো আপনি একটা অপশন মিলছে, আপনি দেখে অ্যান্সার করে আগায় গেছেন, কিন্তু এখানে 2টা অ্যান্সার হতে পারতো। তাহলে কিভাবে বুঝবো? এখানে ফিক্সটা হচ্ছে জিআরইতে সবসময় স্কোয়ার যদি থাকে সাথে সাথে বুঝবেন এখানে একাধিক অ্যান্সার হতে পারবে, অপশনের ক্ষেত্রে পিক করা যাবে একাধিক। আর যখনই দেখবেন রাউন্ড শেপ বা ওভাল শেপ আছে, তখনই বুঝবেন এখানে একটা মাত্র অপশনে ক্লিক করা যাবে। আপনার ক্লিক করতে গেলেও বুঝতে পারবেন যে একটা জায়গায় 2টা ক্লিক করা যাচ্ছে না, আর এখানে সবগুলো আপনি চাইলে পিক করতে পারবেন, এবং সবগুলাই কাইন্ড অফ অ্যাকুরেট অ্যান্সার গুলো পিক করতে হবে। সো এটা একটু অবশ্যই অ্যান্সার করতে একটু টাইম কনজিউমিং, অপশন বেশি থাকে, অ্যান্সারও বেশি থাকে, তো এগুলো অবশ্যই আপনাকে 2-3টার বেশি দিবে না।
পুরা 27টা কোশ্চেনের সবচেয়ে টাইম কনজিউমিংটা হয় হচ্ছে নিউমেরিক এন্ট্রি, কারণ এখানে অ্যাকুরেট মানটা খালি এটার জন্য বের করে বসাইতে হয়। সো এটা জাস্ট একটা এবং দুইটা করে দিবে আপনাকে, কারণ হচ্ছে এখানে আপনার একটু টাইম কনজিউমিং হয়, আপনাকে ক্যালকুলেশনটা করে অ্যাকুরেট মানটা বসাইতে হয়। ওকে, তো নিউমেরিক এন্ট্রি এবং মাল্টিপল অ্যান্সারের রেশিওটা কম্পারেটিভলি অনেক কম থাকে, মোস্টলি থাকে মাল্টিপল চয়েস, আর একদম অ্যাকুরেটলি 3 ভাগের 1 ভাগ কোশ্চেন থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। এই 4টা ওয়েতে বেসিক্যালি জিআরই কোয়ান্ট আপনাকে কোশ্চেনগুলো দিয়ে থাকে। সো আমরা 4টা কোশ্চেনের টাইপ দেখে 4 ওয়েতে বেসিক্যালি আমি হিসাব করব। যেমন এখানে আমার ক্যালকুলেশন না করা থেকে রিলেশন বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, আর এখানে অপশন দেখে আমি হয়তো গেস করতে পারবো কোনটা হচ্ছে, আর এখানে আমার একটা রেঞ্জ বের করতে হবে যে এইটুকুর থেকে এইটুকুর মধ্যে হলে তাহলে এই 3টা হতো অ্যান্সার। আর এখানে শুধুমাত্র আমার অ্যাকুরেট মানটা বসাইতে হবে, শুধু জাস্ট কেয়ারফুলটা এখানে থাকতে হবে বেশি, এখানে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে, এখানে এতটা কেয়ারফুল থাকা লাগে না, কারণ একটাই অ্যান্সার হতে পারে, এখানেও বেসিক্যালি ওই সমস্যাটা হয় না। এইটুকুই, ঠিক আছে? তো মোটামুটি আমাদের মেইন সেশনের মেইন পার্টটা হয়ে গেছে, যে আমরা বুঝে ফেলছি যে আমাদের কোয়ান্টের কিসের থেকে কি কি টাইপের কোশ্চেন, মানে কি কি আমাদের জানতে হবে, কি কি আমাদের বুঝতে হবে, এই বিষয়গুলোর সম্বন্ধে জানলে আমরা মোটামুটি অ্যান্সারটা করতে পারবো। আর কোয়ান্টের কোশ্চেন টাইপ কি কি থাকবে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এগুলোর সাথে আমরা কেউ কেউ ইউজড টু আছি, কেউ কেউ মোটেই জানতাম না, আজকে থেকে শুরু করতেছি। আমরা অবশ্যই পুরো ব্যাচে প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো শিখে যাবো, প্রত্যেকটা কি করতে হয়, কিভাবে করতে হয়। এবার জাস্ট আমাদের কিছু ডুজ এন্ড ডোন্টস মাথায় রাখা, যে আমাদের কি করলে আমরা ভালো করতে পারবো, কি আমরা কখনোই করব না যাতে আমাদের প্রিপারেশনটা নষ্ট না হয়। ফার্স্ট অফ অল যেটা, যে আমরা ম্যাটেরিয়াল চয়েসটা খুব লিমিটেড রাখবো। যেটা প্রথম সমস্যাটা হয়, আপনারা যখনই সাজেশন নেন অন্যদের থেকে, বা যারা হচ্ছে অবশ্যই জিআরই জার্নিটা শুরু করার সময় ওকে জিজ্ঞেস করে, একে জিজ্ঞেস করে, এক একজন এক এক ম্যাটেরিয়ালের কথা বলে যে এটা করো ওটা করো। আমরাও সেম সাজেশনটা পেয়ে স্ট্রাগল করে আসছি। বেসিক্যালি ম্যাটেরিয়াল চয়েসটা যতটা লিমিটেড রাখতে পারবেন আপনার প্রিপারেশনটা তত ভালো হবে। কেন? কারণ হচ্ছে আপনি লিমিটেড জিনিসের উপর ফোকাস দিচ্ছেন, আপনি ফোকাসটা দিচ্ছেন আপনার রিজনিং অ্যাবিলিটি, লজিক ডেভেলপমেন্টে। টু মাচ ম্যাটেরিয়াল আপনাকে কিন্তু হেল্প করবে না, আপনাকে কিন্তু স্ট্রাগল করাবে। ওকে, তো আমরা যেটা প্রথম কাজই করব, আমরা হচ্ছে সীমিত ম্যাটেরিয়ালটা ভালো করে করব। অলওয়েজ ফোকাস অন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। জিআরইতে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, যে বেশি প্রবলেম করা আপনাকে কিন্তু হেল্প করবে না যদি আপনি ভালো করে ওই কটা প্রবলেমকে না করেন। সবাই গণহারে অনেক প্রবলেম করার দিকে ফোকাস দেয়, দিন শেষে নিজের ইমপ্রুভমেন্ট এনশিওর করতেছে না, লজিক্যাল এবিলিটিটাকে এনশিওর করতেছে না, তাহলে কিন্তু আপনার আসলে কোনো লাভ হইলো না দিন শেষে এত ম্যাটেরিয়াল করে। সো আমরা ম্যাটেরিয়াল চয়েসটাকে মিনিমাম রাখবো। দ্বিতীয় যেটাকে মাথায় রাখবো, যে কি ম্যাটেরিয়াল চয়েস করব। বাজারে আপনারা ম্যানহাটন শোনেন, আপনারা পেপসিফ, ব্রেক ম্যাট, ম্যাগুস, এই জিনিসগুলো আমরা সবসময় শুনে আসি, যেগুলো করলে হয়ে যায়। এর বাইরে ইটিএস এর কথা আমরা সবসময় শুনি, কারণ ইটিএস হচ্ছে অ্যাকচুয়াল আপনার এক্সামটা নিচ্ছে। কেএমএফ এর কথা আপনারা সবসময় শুনে আসি। তো আমরা কেন ইটিএস বা কেএমএফ টাকে প্রায়োরিটাইজ করব? কারণ হচ্ছে ইটিএস হচ্ছে আপনার অ্যাকচুয়াল এক্সামটা নিচ্ছে, আর কেএমএফ এ যে কোশ্চেনগুলো আপনারা দেখতেছেন এটা কখনো না কখনো অ্যাকচুয়ালি জিআরইতে আসছে। সো এটা থেকে আপনি যত বেটার আইডিয়া পাবেন অ্যাকচুয়াল জিআরই কোশ্চেনের টাইপ সম্বন্ধে, অন্যগুলার থেকে আপনি এত ভালো ক্লিয়ার একটা আইডিয়াটা পাওয়াটা একটু টাফ হবে, অথবা একটু বেশি ডিফিকাল্ট হবে, অথবা একটু বেশি ইজিয়ার হবে। সো কেএমএফটা কেন আমরা করি? আইডিয়ালি সবার ক্ষেত্রে কেএমএফ এর ক্ষেত্রে আমরা আইডিয়াটা পাই যে অ্যাকচুয়াল জিআরইতে কি টাইপের কোশ্চেন আসতে পারে। আর ইটিএসটা কেন আমরা প্রেফার করি? ইটিএস আপনার কোশ্চেন মেকার, সে যেটা বলবে আসবে, তার বাইরে তো অবশ্যই আসবে না। তো সে কনসেপ্টের এবং কোশ্চেন টাইপ তো আপনাকে বলে দিচ্ছে যে এটা এটা টাইপের আসতে পারে, এর বাইরে কিছু আসবে না। সো এটাকে আমার মাথায় অবশ্যই প্রাইমারিলি নিতে হবে। এই দুটাকে আমি প্রায়োরিটাইজ করবো সব সময়। অন্যগুলো আপনি করতে পারবেন না, কখনোই বলবো না আমি সেটা, বাট প্রায়োরিটিটা থাকবে আমার মাথায় এই দুটার ক্ষেত্রে। ওকে, তো অ্যাজ ইউজুয়াল থার্ড পার্টি ম্যাটেরিয়ালটাকে আমি লেস প্রায়োরিটাইজ করব। অতিরিক্ত ম্যাটেরিয়াল নিয়ে ঘাটাঘাটি করার থেকে কম ম্যাটেরিয়াল ভালো করে করার দিকে ফোকাস দিব। ফার্স্ট পার্টি ম্যাটেরিয়ালটা ঠিকমতো করার চেষ্টা করব। ওকে, এবার নেক্সট কাজ যেটা আমাদের করা উচিত সবার ক্ষেত্রে, আমরা জিআরইটা হজবরল প্রিপারেশন নেই সবাই। আপনাকে জিনিসটাকে সেগমেন্ট করতে হবে। আজকে যদি আপনার হাতে 3 মাস 4 মাস সময় থাকে, আপনি পার্ট বাই পার্ট নিজেকে ডেভেলপ করবেন। কোয়ান্টের ক্ষেত্রে কি করা উচিত? আপনার শুরুতে আগে কনসেপ্ট গুলোকে ঠিকঠাক মতো বোঝা উচিত, যেগুলো আমরা কনসেপ্ট গুলো দেখে আসলাম। কনসেপ্টটি যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি ম্যাথ বা কোয়ান্টে প্রবলেম করবেন কিভাবে? সম্ভব না। তো আপনি আগে যেটা রিভিউ করবেন আপনার কোয়ান্টের কনসেপ্টে কোথাও অ্যাকচুয়ালি গ্যাপ আছে কিনা, যেটা আমাদের ব্যাচে বেসিক্যালি করানো হবে পুরাটা। দেন আপনি ফোকাস দিবেন পরের পার্টে গিয়ে যে টেকনিক গুলা কি,
কোশ্চেন গুলো কি টাইপের হতে পারে, কোন কোশ্চেনে এই যে আমরা দেখলাম কোশ্চেন টাইপ অনুসারে সার্টেন কিছু টেকনিক আছে, এগুলোর দিকে তো পরে ফোকাস দিতে পারবো আমরা যখন আমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনি কিন্তু টেকনিকে ফোকাস দিতে পারবেন না। সো কনসেপ্ট আগে, দেন টেকনিক, দেন আমার এক্সাম স্ট্র্যাটেজি আসবে। যে আমি যখন মক দিতে থাকবো 12টা 15টা টাইমে টাইমে করে আমি দিতে থাকবো, তখন আমার এক্সাম স্ট্র্যাটেজিতে কোথায় আগে করা উচিত, কি আগে করা উচিত সেগুলো। র্যান্ডমলি আপনি আজকে থেকে যদি কেএমএফ থেকে মক দেওয়া শুরু করেন, আপনি কিন্তু হারায় যাবেন, আপনি বুঝতে পারবেন না। কারণ কি বুঝতেছেন না, আপনার ভুল যাচ্ছে, এটা কি কনসেপ্টের গ্যাপের কারণে না আপনার টেকনিক্যাল প্রবলেম না আপনার স্ট্র্যাটেজির প্রবলেম, আপনি জানেন না। সো আপনাকে মাথায় রাখতে হবে আগে আপনার কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া উচিত, যাতে আপনি বুঝতে পারেন পরের ভুলগুলো কনসেপ্টের কারণে হচ্ছে না, টেকনিকের কারণে হচ্ছে। এবার আপনি আপনার টেকনিক ইমপ্রুভ করেন যাতে আপনি বেটার রেজাল্ট পান। এবার আপনি আপনার অ্যাকচুয়াল এক্সামের টাইমিং এর স্ট্র্যাটেজিটা ডেভেলপ করেন, যে ক্ষেত্রে আপনি এক্সামের আগে যে জিনিসগুলোকে ডেভেলপ করবেন। ঠিক আছে, এখন যদি আমি এট এ টাইম এই 3টা জিনিসই করতে যাই, সেটা কিন্তু অবশ্যই আপনাকে হেল্পফুল হবে না। আপনি কোনটা থেকে কোনটায় ফোকাস করবেন, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, কনসেপ্ট ক্লিয়ার করে করে এই ব্যাচে, দেন ওগুলার প্রবলেমগুলো সলভ করব, দেন যেটাকে করবো সেটার সাথে কেএমএফ রিলেটেড প্রবলেমগুলো আমরা টুকটাক করার চেষ্টা করব। এখানে আমরা পুরো ব্যাচে বেসিক্যালি কনসেপ্টগুলো প্রেপসিপ এবং ইটিএস এর মিশেলে বেসিক্যালি আমরা বানাবো, যেখান থেকে আমরা কনসেপ্টটা আগে ক্লিয়ার হয়ে নিব, ওই পার্টিকুলার কনসেপ্টটা বেসিক্যালি, দেন প্রবলেম সলভিং এ গিয়ে আমরা টেকনিকগুলো শিখবো। আর ফাইনালি গিয়ে যখন আমরা মক টাইপের কেএমএফ থেকে দেওয়া শুরু করবো, তখন আমরা স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করবো যে কোনটা আমাদের আগে করা উচিত, কোনটা পরে করা উচিত। ওকে, এবার আমরা জাস্ট ব্রিফলি আমাদের ব্যাচের স্ট্রাকচারটা কি হবে। আমরা প্রতি শনিবার এবং মঙ্গলবার ক্লাসটা নিব 9টার সময়। আমাদের অ্যাভারেজে 2.5-3 ঘন্টা লেগে যায় প্রতিটা ক্লাসে, যেহেতু একটু কম, সপ্তাহে মাত্র 2 দিন আমরা ক্লাসটা করি, বাট অনেক কিছুই কভার করা লাগে। 12-13টা ক্লাসে মোটামুটি অনেক কিছু কভার হয়ে করে আসা লাগে বেসিক্যালি, তো 2-3 ঘন্টা অ্যাটলিস্ট লেগে যায়। আর ক্লাস সবসময় হবে গুগল মিটে। ক্লাস শেষ হওয়ার একদিনের মধ্যেই পুরো রেকর্ডিং আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন এবং আপনারা ড্রাইভে পেয়ে যাবেন। এবং আমরা কমিউনিকেশনটা বেসিক্যালি টেলিগ্রাম এবং মেসেঞ্জারের মাধ্যমে রাখবো। ঠিক আছে, এবং আপনাদের মেইলে সব ধরনের ম্যাটেরিয়াল এবং রেকর্ডিং সাথে সাথে আপনাদেরকে একদিনের মধ্যে প্রোভাইড করা হবে, এবং নেক্সট ক্লাসে কি করানো হবে সেই জিনিসগুলো আপনারা আগে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা একটা পোর্শন রাখবো কনসেপ্ট রিভিউয়ের দিকে, আরেকটা পোর্শন রাখবো বেসিক্যালি ম্যাথ প্র্যাকটিসের দিকে। ওকে, সো আমরা মোটামুটি আমাদের ডুজ এন্ড ডনস গুলো বুঝে গেলাম, এটা মাথায় রাখার চেষ্টা করব নেক্সট ডে প্রিপারেশনটার সময়, এটা সবার জন্য ট্রু। দেন হচ্ছে আপনার আমাদের ব্যাচের স্ট্রাকচারটা আমরা মোটামুটি বুঝলাম। এইভাবে আমরা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস করে করে আমরা ইনশাল্লাহ 1.5 মাসের মধ্যে, একটু বেশি সময়, আমরা কোয়ান্টিটি প্রিপারেশনটা মোটামুটি একটা ভালো লেভেলে চলে যাবো ইনশাল্লাহ। সো এইটুকু জাস্ট আমার দিক থেকে আপনাদের জন্য ছিল। এবার আমরা একটু কোশ্চেন অ্যান্সার শুরু করি। কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করে কোশ্চেন গুলো একজন একজন করে করবেন। ঠিক আছে, আমি বলবো, আপনারা হ্যান্ড রেজ করেন। কারো কোনো কোশ্চেন? জি, আতি আপু। আচ্ছা ভাইয়া, আমাকে কি একটু শোনা যাচ্ছে? আমার এদিকে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, তো আমাকে যদি একটু বলতেন। জি আপু, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি তো জিস্ট হচ্ছে প্রিপারেশন তো শুরু করেছি। মানে একটা কোয়েশ্চেন ছিল, ইজ দ্যাট নরমাল যে শুরুর দিকে সলভ করার সময় অনেক বেশি সময় লাগাটা? মানে কারণ এটা একটু বলার কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড তো ম্যাথমেটিক্সেই, বাট কথা হচ্ছে জিআর এর ম্যাথ, ওই টাইপের ম্যাথ তো সবসময় করা হয় না, ইউনো। তো এখন দেখা যাচ্ছে যখন প্র্যাকটিস হালকা পাতলা শুরু করছি, তো অনেক বেশি সময় লাগছে। মানে অন্যরা যেখানে বলতেছে যে 3-4 মিনিট হাইয়েস্ট লাগার কথা, এখানে বেশি সময় লাগছে। এটা কি আসলে নর্মালি শুরু করলে কি এটা হয়, নাকি আমি বেশি উইক বা অন্য কোনো কিছু? না আপু, এটা এটা একদম অ্যাকচুয়ালি 100% নর্মাল। কারণ হচ্ছে আমরা এই টাইপের প্রবলেম গুলোর সাথে ইউজ টু না। এটা আমরা যেটা প্রথমে বলে নিলাম, যে ওয়েতে প্রবলেম গুলো আমাদেরকে ডিজাইন করে দেওয়া হচ্ছে, আমরা ম্যাথে কত ভালো ডাজন্ট ম্যাটার টু বি অনেস্ট, কারণ আমরা ম্যাথ করে আসছি। বাট এই ওয়েতে কিন্তু আমরা কোয়ান্ট প্রবলেম করে নিই, যেহেতু এটা লজিক্যাল, একটু ট্র্যাপ থাকে, একটু ট্রিকি ওয়েতে আপনাকে ওয়ার্ডিং গুলো করে দেয়, বুঝতে একটু টাইম লাগে। সো এটা শুরুতে সবার জন্যই টাইম লাগাটা খুব নর্মাল। যে কারণে আমরা যেটা করি, স্ট্র্যাটেজি যে পার্টটা, যে আমরা কি করি, শুরুতে সবসময় আনটাইম প্র্যাকটিস দিয়ে শুরু করব। আপনি আস্তে আস্তে যখন ফ্যামিলিয়ার হওয়া শুরু করবেন, তখন বেসিক্যালি আপনি ধরতে পারবেন ওদের ওয়ার্ডিং গুলা, ওরা কি ওয়েতে ডিজাইন করে। আস্তে 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 আপনি তারপর টাইমিং এ ফোকাস দিবেন। একটা সময় যখন আপনি বুঝে যাবেন ওরা কোন কনসেপ্ট থেকে কি কোশ্চেনটা কি ওয়েতে ডিজাইন করে দেয়, আপনি দেখে আপনার মাথায় আসবে আচ্ছা এখানে এটা করা লাগে, এটুকুর জন্য একটা সাফিসিয়েন্ট লেভেলের আপনার আনটাইম প্র্যাকটিস শুরুতে করা লাগে। এটা সবার জন্য খুবই নর্মাল। কেউ কারো টাইমিংটা একটু দ্রুত ইমপ্রুভ হয়, কারো একটু সময় লাগে, বাট ইভেন্চুয়ালি অবশ্যই ইমপ্রুভ হয়। আপনি সার্টেন লেভেলের প্র্যাকটিসটা করতে করতে
যেমন এই ব্যাচটা কভার করতে করতে আপনার প্রত্যেকটা প্রবলেমের সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে কোন কনসেপ্ট থেকে কি কি টাইপের প্রবলেম আমাকে দিতে পারে। এখন নেক্সটে যখন আপনাকে প্রবলেমটা দিবে, আপনি কিন্তু কোনোটা আনফ্যামিলিয়ার না, আপনার জন্য মান হয়তো চেঞ্জ করছে, অন্য কিছু চাইছে, বাট আপনার জন্য আনফ্যামিলিয়ার না। এখন টাইমটা লাগছে আপনার আনফ্যামিলিয়ারিটির জন্য। আর পরবর্তীতে যেটা হবে, আপনি ফ্যামিলিয়ার, আপনার চিন্তা বেশি করতে হচ্ছে না, আপনার টাইমটা অটোমেটিক কমে আসবে। তারপরে আসতেছে আপনার এই যে টেকনিকের পার্টটা, যে সার্টেন কিছু টেকনিক এমপ্লয় করলে টাইমিং আরো ইমপ্রুভ হয়, যেটাতে একটু প্রিমিয়াম ব্যাচে ফোকাস একটু বেশি হয়। তারা অলরেডি ম্যাথে ভালো, তাদের কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম নাই, তারা জানে এগুলা এগুলো এখানেও টুকটাক করানো হবে আপনার, বাট ফোকাসটা কনসেপ্টে বেশি থাকবে এবং টেকনিক নিয়ে আমরা আলোচনা করবো। এগুলো যখন এমপ্লয় করা শুরু করবেন, পরে এসে আপনার টাইমিংটা ইমপ্রুভ করা শুরু করবে। ইনিশিয়ালি আপনার সবার টাইম লাগে এবং শুরুতে আমরা সবাই বেসিক্যালি আনটাইম প্র্যাকটিস করাটাই প্রেফার করি। আপনার যখন আইডিয়া হয়ে যাবে, আস্তে আস্তে আপনি একটু বেশি সময় নিয়ে প্র্যাকটিস শুরু করবেন, এই টাইমটাকে আস্তে আস্তে রিডিউস করে নিয়ে আসবেন, এক সময় গিয়ে আপনি মক টেস্টের মতো লেভেলে চলে যাবেন। এটা নিয়ে বদার্ড এবং ওরিড হওয়ার কোনো কারণ নেই, এটার সাথে আপনার ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির কোনো সম্পর্ক নাই আসলে। আপনি জাস্ট ফ্যামিলিয়ার না, এই কারণে আপনার টাইমটা এখন বেশি লাগতেছে। একটা সময় ফ্যামিলিয়ার যখন হয়ে যাবেন, আপনার টাইম অটোমেটিক কমে আসবে। ঠিক আছে আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আর ভাইয়া সেকেন্ড আরেকটা কোশ্চেন ছিল, জানি এই ব্যাচে রিলেভেন্ট হবে কিনা এটা জিজ্ঞেস করা। ভার্বাল প্র্যাকটিস আর কোয়ান্ট প্র্যাকটিসটা কিভাবে ব্যালেন্স করে করলে বেটার হয়? বাই দ্য ওয়ে, আমি আপনাদের এখানে ভার্বাল কোর্সটা অলরেডি করেছি, তখন আমি একটু শিখছিলাম, তো এখন আবার রিভাইজ করতেছি আর কি। মানে এখানে টাইমিংটা করলে কিভাবে বেটার হয়? কারণ প্রতিদিন দেখা যাচ্ছে একসাথে দুটা করা যাচ্ছে না। এটা কি শুধু আমার একার হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, বাট একসাথে করলে মনে হচ্ছে ব্রেইন নিতে পারতেছে না, আছে না, মানে ওভারলোডেড হয়ে যাচ্ছে। এখন এটা কি কয়েকদিন ভার্বাল টানা করা, কয়েকদিন কোয়ান্ট টানা করা, এভাবে করলে কি আমার বেটার হবে? আচ্ছা, মানে জি, এটা আচ্ছা। ভার্বাল এবং কোয়ান্টের কোশ্চেনটা বেসিক্যালি যখন আসে, এটা ফার্স্ট কোশ্চেনেই আপনার ডিপেন্ড করে হচ্ছে আপু ইন্ডিভিজুয়াল লেভেলের উপরে। কেউ কেউ ন্যাচারালি একটু কোয়ান্টের দিকে তার ইনক্লিনেশনটা বেশি, কারো কারো ভার্বাল অ্যাবিলিটিটা ইন জেনারেল একটু বেশি। প্রথমে আপনার যেটা বুঝতে হবে, এটা সবার জন্য একটু, যে আমি আসলে ন্যাচারালি কোন দিকে একটু বেটার, ঠিক আছে? তো ওইটা আপনার এফোর্টটা অবশ্যই একটু কম লাগবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট কোনোটাই আপনি ছেড়ে দিলে তো আসলে হইলো না, দুইটাই তো আসলে দিন শেষে করা লাগবে। ব্যালেন্সটা কিভাবে করবো আমরা, এটাই হচ্ছে আলটিমেট গোল, রাইট? এটা এটা বেসিক্যালি আমাদের এক একজন এক এক ভাবে করে আপু। সো এটা আসলে আপনারই একটু ডিসাইড করতে হবে যে কোন ওয়েতে করলে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। অবশ্যই শুরুতে আপনারা যে প্রিপারেশন যারাই নিচ্ছেন, একই সাথে কোয়ান্ট এবং ভার্বাল করে কোনো লাভ হয় না। অ্যাটলিস্ট একই দিনে বসে সেটা শেষে গিয়ে আপনারা করবেন। কিন্তু প্রথম দিকে যেটা হবে, আগে কোয়ান্টের একটা সার্টেন লেভেল আপনি করতেছেন, ধরেন আজকে কোয়ান্ট করতেছেন মানে আপনি আজকে কোয়ান্টি করতেছেন, যেদিন ভার্বাল করবেন সেদিন ভার্বালই করবেন। আবার এমন হতে পারে এই উইকটা ধরেন আপনি কোয়ান্টে ফোকাস দিচ্ছেন, পরের উইকটা আপনি ভার্বালি একটু ফোকাসটা বেশি দিচ্ছেন, বা 3 দিন ভাগ করে নিচ্ছেন, কোনো সমস্যা নাই। এটা যার যার সুবিধা অনুসারে। বাট জিআরইতে এটা অনেক বেশি ম্যাটার করে, একটা জিনিস নিয়ে সেটার উপরে ফোকাসটা করাটা অনেক বেটার। লাইক আমি এখন যদি এই যে কোয়ান্টের সব টাইপের কোশ্চেন একসাথে নিয়ে বসলাম, সাথে আরো ভার্বালেরও সব টাইপের কোশ্চেন একসাথে নিয়ে বসলাম, আমি কিন্তু শুরুতে হারায় যাব। মানে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের রিজনিং, রাইট? কোনোটার সাথে আমি ইউজ টু না। তা না করে আমি কোয়ান্টের একটা টাইপ নিয়ে বসতেছি, একটা কনসেপ্ট নিয়ে বসতেছি, এখন আমি এটাই ফোকাস করি, এটা আগে ভালো করে ঠিকঠাক করি, পরের দিন আবার আরেকটা নিয়ে বসতেছি, তখন হয়তো আপনি ভার্বালের অন্য একটা ক্যাটাগরি নিয়ে বসলেন। অবশ্যই আপনার ফোকাসড স্টাডি একটা পার্টিকুলার জিনিসের উপরে যত বেশি ডিপ অ্যানালাইসিস করতে পারবেন, তত আপনার জন্য বেটার আউটপুট পাবেন। অ্যাট এ টাইম সব করতে গেলে, যেটা আমি অলরেডি বললাম, যে ডুইং টু মেনি থিংস অ্যাট ওয়ান্স কখনো আপনাকে ভালো রেজাল্ট দিবে না। ঠিক আছে? তো আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। বাকি কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করেন। ভাইয়া আপুরা, আপনাদের কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে ফেলেন, যে কোনো ব্যাপারে। আপনার জিআরই রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে করেন, কোনো সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন? আমরা কি পুরোটা মোটামুটি বুঝতে পারছি যে জিআরই আসলে আমাদের অ্যাকচুয়ালি কি, কিভাবে কি করা হচ্ছে, আমাদের এক্সাম স্ট্রাকচার কি, কোয়ান্টিটি কি কি কনসেপ্ট, এই জিনিসগুলা, অ্যালজেব্রা কি, অ্যালজেব্রা কি কোশ্চেন টাইপ গুলা কি, আর
ইন জেনারেল জিআরই নিয়ে আসলে আমাদের যে কোশ্চেনগুলো থাকা দরকার, একটু যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা এখনই করে ফেলি, ঠিক আছে? জি তুর্য ভাই, করে ফেলেন কোশ্চেন। আচ্ছা ভাই, আমি 10 মিনিট পরে জয়েন করছি কোনো কারণে, কিন্তু এটা কি ভিডিওটা কি পাওয়া যাবে কোথাও? হ্যাঁ, ভিডিও রেকর্ডিং আমরা ইউটিউবে আপলোড করে দেবো। এটা যেহেতু ওরিয়েন্টেশন সেশন, সবার জন্য ওপেন থাকবে, এটা কোনো সমস্যা নেই। আর ব্যাচে বেসিক্যালি যারা ইয়ে করবে তাদের তো পরবর্তী রেকর্ডিং গুলো আমরা প্রোভাইড করে দেবো বেসিক্যালি, যারা ব্যাচে থাকবে। আজকে একটা সেশন সবার জন্য ওপেন, এটা আমরা ইউটিউবে কালকে মধ্যে আপলোড করে দেবো ইনশাআল্লাহ, তো আপনারা দেখতে পারবেন সবাই। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে আমি কিছুদিন আগে হচ্ছে ম্যানহাটনের 5LB থেকে প্র্যাকটিস করা শুরু করছিলাম কোয়ান্টেট। অ্যারিথমেটিক আর অ্যালজেব্রা মোটামুটি আমার দেখা হয়েছিল, কিন্তু ওর মধ্যে হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমি ব্রেক নিছিলাম আর কি। জি। তো আপাতত ওইটা আমি করি নাই। তো ম্যানহাটনের 5LB যেটা আছে ওইখান থেকে প্র্যাকটিস করা কি মানে বেটার, বা কোনটা আসলে ম্যাটেরিয়াল প্রথম দিকে অ্যাপ্রোচ করা বেটার হবে? ভাই ইউজুয়ালি বিগিনাররা, ভাই ইকো আসতেছে, একটু যদি মিউট করতেন। যদি ইউজুয়ালি এটা ডিপেন্ড করে আসলে লেভেলের উপরে, কারো কারোর জন্য হয়তো ডিরেক্টলি কেএমএফ সে করতে পারে, তার 5LB করা লাগে না। কেউ কেউ হচ্ছে ওই ইটিএস এবং প্রেফসিফট থেকে একটু আগে কনসেপ্টগুলো ঝালাই করে নেয়, দেন হচ্ছে 5LB গুলো করে একটু আগে ফ্যামিলিয়ারাইজ হয় কনসেপ্টগুলোর সাথে। আপনার জাস্ট এটা মাথায় রাখতে হবে, ইভেনচুয়ালি আমরা আগে হোক পরে হোক কেএমএফ করতেই হবে আপনাকে, আপনার জিআরই লেভেলের স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য। তো 5LB করাটা আসলে বেনিফিশিয়াল কি বেনিফিশিয়াল না, সেটা থেকে বড় কথা 5LB আপনার জন্য দরকার কি দরকার না, এটা আপনার জন্য চিন্তা করতে হবে। সো আপনি যেটা করতে পারেন, যে আমি সেই সাজেশনটা সবাইকে দিই, আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে লাস্ট 5টা করে ম্যাথ করেন। ওখানে কিন্তু দেখবেন যে আপনার প্রথম দিকের প্রবলেমগুলো লাইক 30টা 40টা 50টা করে প্রবলেম থাকে প্রতিটা সেকশনে, এরকম প্রায় 20-22টা সেকশন আছে জাস্ট ম্যাথের বা কোয়ান্টের। তো এখানে কাইন্ড অফ কি আছে যে আপনার প্রবলেমগুলো শুরুতে খুব বেসিক লেভেলের দেয়, আস্তে 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 ডিফিকাল্ট হয়। তো ওরা তো ওই কনসেপ্টের উপর ফোকাস করে বেসিক্যালি ম্যাথগুলো ডিজাইন করছে। আপনি যেটা করবেন, ওই কনসেপ্টের পার্টিকুলারলি শেষ 5টা ম্যাথ করেন, তাহলে যেটা হলো আপনি বুঝে যাবেন যে হাইয়েস্ট লেভেলের ডিফিকাল্টি যেটা আছে আপনি পারতেছেন কিনা। যদি না পারেন দেন আপনি আরো কয়েকটা পিছন থেকে বেশি করলেন, জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে কোনো সেকশন আপনি ভালো পারতেছেন, কোনো সেকশন আপনি ভালো পারতেছেন না, যেটা আপনাকে বেনিফিট দিল যে আপনি বুঝে গেলেন এই যে 20-22টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে আপনার প্রবলেমটা একটু বেশি আছে। 5LBটা সবাই করে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভাবে অ্যাড্রেস করার জন্য, যে আমার পার্টিকুলার কোনো কনসেপ্টে কোনো প্রবলেম আছে কিনা। লাইক ট্রায়াঙ্গেলের ম্যাথগুলো করতেছে মানে আমি ট্রায়াঙ্গেলের সবকিছু আমি ক্লিয়ারলি বুঝতেছি কিনা, ঠিক আছে? তো তখন আপনি ট্রায়াঙ্গেল দিয়ে যখন করতেছেন, ধরেন শেষ 5টা ম্যাথই করলেন, ঠিক আছে? শেষ 5টা ম্যাথ যখন আপনি করতেছেন, আপনি বুঝে যাবেন যে হাইয়েস্ট লেভেলের ডিফিকাল্টি যেটা আছে আমি সবগুলো যদি পারছি, তাহলে আমার ট্রায়াঙ্গেলে আসলে কোনো প্রবলেম নাই। এই ওয়েতে করলে আপনি অনেক মিনিমাম লেভেলের ম্যাথ করে আপনি মোটামুটি কেএমএফ এ সুইচ করতে পারবেন। যদি দেখেন আপনি একটাও পারতেছেন না, তখন অবভিয়াসলি আপনি একটু 5LBটা ভালো করে শেষ করে নেন, দেন আপনি শুরু করেন আপনার পরবর্তীতে কেএমএফ করা। বাট আগে হোক পরে হোক আপনার কেএমএফ অবশ্যই করা লাগবে, ঠিক আছে তুর্য ভাই? জি ভাই, বুঝতে পারছি। দ্যাট মিন্স কনসেপচুয়াল সবকিছু আমার ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য হচ্ছে 5LB। হ্যাঁ, 5LBতে আপনি ক্লাস্টারগুলো দেখছেন না, যে 20-22টা ক্যাটাগরিতে ভাগ করে নিছে এবং ওগুলা প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে ভাগ করছে। জিআরই কিন্তু আবার সেটা করতেছে না, জিআরই হচ্ছে ইন জেনারেল অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, অ্যাজ এ হোল জিওমেট্রি এভাবে করে ক্লাস্টার করে দিচ্ছে, তাই না? আচ্ছা জি। ওকে, তো ভাই আমি হচ্ছে চ্যাপ্টারের লাস্টের দিক থেকে আমি কয়েকটা করা করলে আমি বুঝতে করলে পারবো। বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম যদি থাকে সাথে সাথে আপনি বুঝতে পারবেন, কারণ ওইটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট গুলো, ঠিক আছে? তাহলে আপনি বুঝে যাবেন। আর যদি দেখেন সব পারতেছেন, তাহলে তো আপনি কেএমএফ করার জন্য রেডি। আপনার কেএমএফ তখন তো খালি খালি সব শেষ করার দরকার নেই আর তখন। ওকে, জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। থ্যাংক ইউ। অনিমা বার্মা, ভাইয়া কেএমএফ টা কোথা থেকে করব? ওয়েবসাইটে কি অ্যাকাউন্ট খোলা লাগবে? এটা নেসেসারি না আপু, আমাদের সব ম্যাটেরিয়াল অলরেডি আমাদের কালেকশন করা ভাবেই ড্রাইভে আছে। কারো যদি ওয়েবসাইটে করাটা মনে হয় যে সে করতে পারতেছে, তখন সে করতে পারে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে পিডিএফ থেকেও আমাদের সবকিছু যেহেতু কালেকশন করা আছে, আপনি ওখান থেকেও করতে পারেন, আপনি অ্যান্সার মিলাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে কোনো রেজিস্ট্রেশন করা লাগে? হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন লগ ইনের একটা ব্যাপার আছে। আর এখন বোধহয় কিছু পোর্শন ওরা পেইডও করে ফেলছে। সো আর প্লাস চাইনিজ ওয়েবসাইট যেহেতু ট্রান্সলেশন নিয়ে অনেকের ইস্যু হয়, আপনার যদি বেশি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি পিডিএফ থেকেই করতে পারেন, কোনো সমস্যা নেই, একই কোশ্চেন তো বেসিক্যালি। আর হচ্ছে আপনি যদি বেসিক্যালি আপনার মনে হয় যে ওয়েবসাইটে ইউআইতেই প্র্যাকটিসটা করবেন, দেন আপনি ওয়েবসাইট থেকে করতে পারেন। আপনার রেজিস্ট্রেশন লগইনের একটা ভিডিও আছে আমাদের ইউটিউবে, আপনি দেখে নিতে হবে আপনার কিভাবে রেজিস্ট্রেশন লগইনটা করা লাগে। বাট আজকাল একটু ইস্যু হচ্ছে, অনেকেরই অনেক লোডিং টাইমটা বেড়ে গেছে, অনেকের রেজিস্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে, অনেকের পেমেন্টের একটা পোর্শন এসে পড়ছে যে কিছু অংশ ওরা পেমেন্ট গেটওয়ের আন্ডারে ইয়ে করে দিচ্ছে। সো
বাট ম্যাটেরিয়াল সবই আমাদের কাছে বেসিক্যালি পিডিএফ করা আকারেই আছে, সো আপনি চাইলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের গ্রেমলিনের ড্রাইভে সব দেওয়া আছে। ওকে আপু? মানে ল্যাঙ্গুয়েজ ইস্যু হলে ওটা আমি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে তো ট্রান্সলেট করে নিতে পারবো। জি জি পারবেন, বাট ইউজুয়ালি অনেক সময় ইস্যু হয়, মানে ব্রাউজারে সবার কম্প্যাটেবল হয় না, প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইটটা তখন একটু স্লো কাজ করে, এই ব্যাপারগুলো হয়। ইস্যু ফেস করলে পিডিএফ করেন, আর যদি আপনার ওয়েবসাইটে কমফোর্টেবল থাকেন তাহলে ওয়েবসাইটে করেন, কোনো সমস্যা। কিরকম পেড করা লাগে এখানে? যে কোনো কোশ্চেনে আপনি আপু এটা আমি আসলে জানি না, কারণ হচ্ছে আমরা কেউ তো আসলে পে করে ইউজ করে না, যেহেতু পিডিএফ এ আছে মোটামুটি, কেউ আসলে পে করে আলাদা এমন কিছু বেনিফিশিয়ারি ওরা যে ওখানে দিচ্ছে তা কিন্তু না, কারণ প্রবলেমটা আপনি নিজেরই সলভ করতে হচ্ছে। আরো একটা ব্যাপার আছে হচ্ছে, আপনি যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেমে আটকান, ওটা আপনি কপি পেস্ট করে যদি গুগলে দেন, কেএমএফ এর ওই রেফারেন্সে সরাসরি নিয়ে যায়, সো অ্যানালাইসিস আপনি ওখান থেকে দেখতে পারবেন, সেটার জন্য আপনার আসলে রেজিস্ট্রেশনও করা লাগে না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আর হ্যাঁ, সতীর্থ ভাইয়া, সতীর্থ সরকার ভাই, আপনি বলে ফেলেন ভাই। শুনতে পাচ্ছেন ভাই? জি ভাই, কমেন্টে লিখতেছেন, আচ্ছা সমস্যা নেই। জি, আপনি জানতে চাইছেন যে হোয়াট অ্যাপ্রোচ would be best for me to prepare myself for 320 plus. I'm from business background and have not strong basics of math or with full time job. আচ্ছা, বেশ কমপ্লিকেটেড একটা ব্যাপার। যে 320 প্লাস বেশ ভালো একটা স্কোর। ফার্স্ট অফ অল একটু ফ্যাক্টর আছে অনেকগুলো, আপনার টাইম কেমন আছে, আপনি কিরকম টাইম দিতে পারতেছেন পার ডে, এই জিনিসগুলো। আর যেহেতু বেসিক আপনি বলতেছেন যেহেতু খুব একটা স্ট্রং নাই, আপনাকে একটু টাইম বেশি দিতে হবে। অ্যাপ্রোচ এই ব্যাচে যেটা আমরা বললাম সেটাই আসলে কোয়ান্টের পার্টটা যদি বলি, আপনি কনসেপ্ট গুলা ইটিএস এবং প্রেসক্রিপ্ট থেকে কিছু জিনিস দেখে হয়তো নিলেন, আপনি আমাদের ব্যাচে থাকলে ব্যাচের থেকেও ক্লিয়ার হয়ে যাবেন ওগুলা। আর হচ্ছে আপনার পরবর্তীতে যেটা কিছু বেসিক লেভেলের 5LB করে দেন আপনি কেএমএফ থেকে সলভ করা শুরু করলেন। আর আমরা যেটা অ্যাকচুয়ালি ফাইনালি যেটা সবার জন্য প্রেফার করি, যে আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন আপনি এররের ট্র্যাকটা রাখবেন, আমরা লগের কিছু ফরম্যাট দিয়ে রাখি যেটা আপনি শিটে লিখে রাখতেছেন, সেটা যদি আপনি প্র্যাকটিস করার সময় ট্র্যাক রাখেন, পরে আপনার ওই এরর গুলোকে রিভিউ করাটা ইজিয়ার হয়, সেটা লাইক আপনাকে একটা ভালো স্কোর করতে হেল্প করে। ওকে, এটা শুরুর দিকে না, এটা আপনার পরবর্তীতে লাগবে যখন আপনি কেএমএফ লেভেলে প্র্যাকটিস করা শুরু করবেন। এবং শুরুতে আপনি আনটাইমড করবেন একটা পোর্শন, পরবর্তীতে একটু বেশি টাইম নিয়ে করা শুরু করবেন, আস্তে আস্তে টাইমটাকে রিডিউস করে নিয়ে আসবেন। এটার জন্য এনাফ রিসোর্স আমাদের এখানে আছে, আমরা আলাদাভাবে প্রিমিয়াম ব্যাচের রেকর্ডিংও আছে, অনেকে সেটা নিয়ে নেয়, অনেকে আমাদের ইউটিউবের প্লেলিস্ট থেকেও করে, আর যারা ব্যাচে থাকে তারা তো ডিরেক্টলি লাইভ গাইডেন্সের মাধ্যমে করে। এটা হচ্ছে কোয়ান্টের পার্টটা। আর ভার্বালের ক্ষেত্রে আপনার সেম জিনিসই, কেএমএফ থেকেই মোস্টলি করা লাগে। আর ওয়ার্ডের ক্ষেত্রে আপনার টেক ম্যাটের ওয়ার্ডগুলোকে আপনাকে কভার করা লাগে আস্তে আস্তে, ভোকাবুলারি একটা পোর্শন ওখানে। আর পেপসিফটে কিছু ভিডিও আপনি যদি আমাদের ড্রাইভে সব দেওয়া আছে, আপনি দেখলে স্ট্রাকচারটা বুঝে যাবেন। আর যদি ভার্বাল ব্যাচে আপনি জয়েন করতে চান, সেখান থেকে স্ট্রাকচার জানবেন, প্র্যাকটিস করতে পারবেন। আর প্র্যাকটিস করার জন্য ফাইনালি আইডিয়াল সোর্স সবসময় কেএমএফ, বাট কেএমএফ শেষ করা লাগবে না, আমরা অল্প অল্প করে করব, যেগুলো করতেছি বুঝে করব, আর যেগুলো ভুল যাচ্ছে ওগুলোকে ট্র্যাক রাখবো। ট্র্যাক রেখে বেসিক্যালি একটা সার্টেন লেভেল পর পর আমরা সেগুলোকে আগের ভুলগুলোকে আগে রিভিউ করব, ইমপ্রুভমেন্টটা এনশিওর করে দেন আমরা আবার পরে যাব। তাহলে আপনি দেখবেন ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনার প্রতি সপ্তাহে অল্প হোক বেশি হোক ইমপ্রুভ হচ্ছে, আপনি লজিকটা ধরতে পারা শুরু করছেন। এবং তখন আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্টটা যখন বাড়া শুরু করছে, একটা সময় আপনি টাইম প্র্যাকটিস শুরু করলেন, ফাইনালি এসে আপনি বেসিক্যালি মক দেওয়া শুরু করলেন। এই ওয়েতেই বেসিক্যালি আপনি তখন দেখা যাবে একটা সময় দেখতেছেন 320 পেতে হলে আপনার যত পাওয়া লাগবে আপনি মকে পাচ্ছেন কিনা, তখন এসে আপনি অ্যাকচুয়ালি এক্সামে রেজিস্ট্রেশন করে এক্সামটা দিবেন। আশা করি বলতে পারছি সতীর্থ ভাই, ঠিক আছে? আচ্ছা, ইসরা জাহান আপু। জি ভাই, আসসালামু আলাইকুম। জি আপু। আমি আসলে জানতে চাচ্ছিলাম জিআরইর যে ফুল যে কোর্সটা আপনাদের, সেটা তো কয়েকটা পার্টে ভাগ করা, তাই না? এখন আমি যদি ফুল প্রিপারেশনটা আপনাদের থেকেই নিতে চাই, তাহলে আমাকে কিভাবে আগানো উচিত? আচ্ছা, মানে আমি কিভাবে আগাবো, সেটা কি হচ্ছে, মানে একটার সাথে ভার্বাল কোয়ান্ট দুইটা একসাথে যদি আমি নিয়ে যাই, সেটাতে আমার কোনো প্রবলেম হবে কিনা? মানে খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে না? আবার যদি আমি সেটা একইভাবে না আগাই, তাহলে আপনাদের ব্যাচ গুলা কি একটার পর একটা আবার শুরু হবে কিনা? মানে আমি ক্লিয়ার করতে পারছি কিনা আমার, মানে আমি বলতে চাচ্ছি যে আমার ফুল প্রিপারেশনটা আপনাদের গাইডলাইনের মাধ্যমে আমি কিভাবে আগাতে পারি, এইটার একটা সামারি যদি বলতেন। ডেফিনেটলি। কারো যদি হাতে কম সময় থাকে এবং
পুরা টাইম সে দিতে পারতেছে এবং সাইমালটেনিয়াসলি সে 3 ব্যাচই থাকবে, সেটা সেই প্রেশারটা যদি সে নিতে পারে কোনো সমস্যা নেই। আমরা 3 ব্যাচ আলাদাভাবে 3 দিনেই বেসিক্যালি কন্ডাক্ট করা হয়, সপ্তাহে 2 দিন আলাদা আলাদা। সো কেউ চাইলে ওটা করতে পারবে, বাট এটা অবশ্যই আপনি যেটা বললেন কারো কারোর জন্য প্রেশার হয়ে যায়। আর কারো যদি ওভারঅল টাইমটা একটু বেশি থাকে, সে স্টেপ বাই স্টেপ আগাইতে চাচ্ছে, আগে একটু ফাউন্ডেশনের পার্টটা ক্লিয়ার করে পরে হয়তো প্রিমিয়াম ব্যাচে যাবে। ভার্বালটা একটু লম্বা টাইম ধরেই বেসিক্যালি চলে, 2-3 মাস বা 2-2.5 মাস ব্যাচ চলে। সো লাইক এর মাঝামাঝি আপনি মোটামুটি করতে চাচ্ছেন, তো ভার্বালের ব্যাচ তো আসলে আপনি একটাই, তো ওইটা তো আসলে আপনার অল্টারনেটিভ কিছু নাই। আর ফাউন্ডেশনটা করে অনেকে প্রিমিয়াম করতে পারে, এটা আসলে বুঝতে পারবেন আপনি ফাউন্ডেশনটা শেষ করার পরে যে আপনার আসলে প্রিমিয়ামটা লাগবে কি লাগবে না, আর বেসিক্যালি আপনি নিজে প্র্যাকটিস করবেন কিনা এই বিষয়গুলো। তো আপনার যেটা হবে যে আপনি আগে ধরেন এই ব্যাচটা শেষ করলেন, দেন আপনি ডিসাইড করলেন। আমাদের সবসময় বেসিক্যালি প্রিমিয়াম ব্যাচ এবং ফাউন্ডেশন ব্যাচগুলো একটার পর একটা থাকতে থাকে এবং টাইমলাইন আপনি মিলাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সবার জন্য সব যে লাগে ও ব্যাপারটা তা না, কেউ কেউ নিজে গ্রুপ স্টাডি করে ইয়া করে, কেউ কেউ বেসিক্যালি বেসিকটা নিয়ে তার দরকার থেকে পরে প্র্যাকটিসটা নিজে করতে চায়, কেউ কেউ বেসিক্যালি প্রিমিয়াম ব্যাচে পরবর্তীতে জয়েন করে, আবার কেউ কেউ সরাসরি প্রিমিয়াম ব্যাচে জয়েন করে। তাদের আর বেসিক নিয়ে বেসিক্যালি খুব বেশি দরকার নেই, তারা করে আসতেছে নিজে নিজে, এখন জাস্ট এক্সামটা কিছুদিন পরে দিবে, তারা প্রিমিয়াম ব্যাচ করে আর ভার্বাল ব্যাচের করে তারা দিয়ে দিচ্ছে। অথবা ইভেনও আছে, আমাদের রেকর্ডিংও আছে, কেউ চাইলে রেকর্ডিং নিয়ে দিয়ে নিজের মতো করে করবে, তার বেসিক্যালি লাইভ ক্লাস জয়েন করা সম্ভব না, সো সেটাও করতে পারে। আপু এটা আসলে আপনি বুঝতে পারবেন একটা মাস দেওয়ার পরে, আপনি একটা মাস কন্টিনিউ করেন, আপনি কি লেভেলটা লোড নিতে পারতেছেন সেটা হচ্ছে মেইন কথা। লাইক সবাই এক মাস কিন্তু সেম না, যেটা একটু আগে তুজো একটা সতীর্থ ভাই বললো উনি ফুল টাইম জব করতেছে, সো উনার টাইম এর ব্যাপারটা কিন্তু সেম না যে উনি ইকুয়ালি কোয়ালিটি টাইম ইকুয়ালি সবসময় দিতে পারবে না। হতে পারে আপনি ফুল টাইম বেসিক্যালি দিতে পারতেছেন, সো আপনার এক মাস আর ওনার এক মাস কিন্তু সেম হবে না। তো আপনি হচ্ছে আমরা বলি আপনাকে শুরু করেন, 15 দিন গেলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু মাথায় নিতে পারতেছেন এট এ টাইম, আবার বাকি 15 দিন পরে আপনি আবার অ্যানালাইসিস করে বুঝতে পারবেন। তো আপনি ফেজ বাই ফেজ আগান, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে ওকে ঠিক আছে, আমি এক মাসে এতটুকু ইমপ্রুভ করতে পারছি, আমি প্রতিদিন এতটুকু সময় দিতে পারি। লাইফ মোটামুটি সবারই কোনো না কোনো ওয়েতে কিছু না কিছু একটা সার্টেন সিনারিও এসে পড়ে 1 মাস 2 মাসের মধ্যে, এটাও আপনার মাথায় রাখা দরকার যে আমার কোনো না কোনো সময় একটা সময় গ্যাপ পড়বে, এই গ্যাপটা আবার আমার রিকভার করতে কয়দিন লাগতেছে। এই সিনারিগুলো লাইক আপনি ডিটারমাইন করার জন্য একটু আগে শুরুতে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে পরে আপনি আসলে কতটুকু লোড নিতে পারবেন। শুরুতে এটা ডিসাইড করতে পারবেন না কেউ আসলে। তো সবাইকে আমরা বলবো আপনারা টুকটাক নিজের জিনিসগুলো নিয়ে ঘাটা শুরু করলে, প্র্যাকটিস প্রবলেমগুলো করা শুরু করলে, কারো সময় শুরুতে বেশি লাগে কারো কম লাগে, এটা যার যার লেভেল অনুসারে। কেউ কেউ বেশি টাইম দিতে পারে, কেউ হয়তো মানে কেবল ফ্রেশ গ্রাজুয়েট, তারা ফুল টাইম দিতে পারতেছে ব্যাচগুলো, সে এক টানে 3টা ব্যাচ করে, এরকম ব্যাচে এরকম আছে অলরেডি, তারা 2-3টা ব্যাচ একসাথে করতেছে, তাদের সমস্যা নাই। আবার কারো জন্য একটা ব্যাচই অনেক বেশি হয়ে যায়, সো সে হয়তো স্টেপ বাই স্টেপ আগাবে। এটা জাস্ট আমরা ওপেন এন্ডেড এই কারণেই রাখছি, যার যার অ্যাকচুয়াল নিড অনুসারে সে যাতে ডিসিশনটা নিতে পারে। ওকে, সো আশা করি বলতে পারছি আপু। আর স্বপন কুমার রয় ভাইয়া বলেন। স্বপন ভাই বলে ফেলেন ভাই। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি, বলেন ভাই। ওকে ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমার মানে আমার কোয়ান্ট প্রিপারেশন আর হচ্ছে ভার্বাল প্রিপারেশন, আমি ভার্বালটা মূলত শুরু করছিলাম হচ্ছে ইটিএস এর যে অফিসিয়াল বই আছে ওইখান থেকেই। মানে এখন পর্যন্ত ইজি যে সেকশনটা আছে, মানে এসি, মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, এগুলো পড়তেছি। কিন্তু রিডিং কম্প্রিহেনশনে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে মানে আমি যখন মানে নিজে মানে একবারই যখন প্রথমবার প্রশ্নটা দেখতেছি, মানে প্যাসেজটা পড়তেছি, কোশ্চেনটা দেখতেছি, মানে কিছুই বুঝতেছি না। তারপর দেখা গেলো যে আমি অনেক সময় নিয়ে যখন একটু মানে প্যাসেজটাকে অ্যানালাইসিস করে পড়তেছি, মোটামুটি বুঝতে পারতেছি আর কি, তাও দেখা যাচ্ছে যে অ্যান্সারটা ধরতে পারতেছি না। আর যখন আমি এক্সপ্লানেশন দেখতেছি, মানে বই থেকে অথবা মনে করেন চ্যাট জিপিটি থেকে এক্সপ্লানেশন দেখলে, মানে আমি তখন আবার বুঝতে পারতেছি আসলে যে মানে অ্যান্সারটা কেন এটা হলো আর কি। তো দেখা যাচ্ছে যে এইভাবে মানে আমার মানে পড়তে পড়তে অনেক একটা সময় লাগে, যে দেখা গেছে যে একটা প্যাসেজে যদি 2-3টা কোশ্চেন থাকে, আমার প্রায় মানে ওই কোশ্চেনটাতে 2-3 ঘন্টাও লেগে যায়, এরকম হয়েছে আর কি। তো আসলে ভাই এটা মানে আমার মানে কেমন সময় লাগতে পারে যদি আমি এভাবে পড়ি, মানে যে কতদিন পর মোটামুটি একটা কনফিডেন্স গ্রো হবে যে আমি হ্যাঁ জিনিসটা পারবো? মানে আমার এখন পর্যন্ত ওই কনফিডেন্সটা হয়নি যে আমি আসলে অ্যান্সার করতে পারবো আর কি। জি ভাই, বেসিক্যালি ভার্বাল নিয়ে জানতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। জি আচ্ছা। সো
ভার্বালের ব্যাপারে আসলে ভাইয়া সবারই ইস্যুটা হয়, যে কারণ হচ্ছে আমরা কোয়ান্টে যাও টুকটাক ইউজ টু আছি, যেহেতু ম্যাথ খুব বেশি খারাপ কেউ পারতাম না একেবারে এমন না, কিন্তু ইংলিশে আমরা সবারই একটু একটা ফোবিয়া আছে এবং ইংলিশে আমরা অভ্যস্ত না, এটা একটা ফ্যাক্টর আছে। দ্বিতীয় একটা ফ্যাক্টরটা যেটা হয় যে কোয়ান্টিটেটিভ রিজনিং, যেটা পাজল টাইপের প্রবলেম আমরা আগে করে আসছে, অনেকে টুকটাক একটা আইডিয়া আছে, অনেকে বিবিএমবি এর সময় করে বা মানে ভর্তি পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষা এগুলোর সময় টুকটাক একটু আইডিয়া থাকে। ভার্বালে সেটাও নাই, লাইক আমরা ভার্বাল লাইক ইংলিশে হয়তো আপনার অ্যাবিলিটি যাও একটু আছে, দেখা যায় ভার্বাল যে রিজনিংটা এটা কিন্তু একটু ডিফারেন্ট জিনিস, আপনি অলরেডি বোঝা শুরু করছেন এটা করতে গিয়ে, রাইট? সো এইখানে আপনার অনেক বেশি স্ট্রাগল করা লাগতেছে, যে লজিকটা ধরতে পারাটা, বুঝতে পারাটা। তো দুইটা পার্টি আমাদের ইন জেনারেল কোয়ান্টা থেকে ভার্বাল একটু গ্যাপটা থাকে বেশি, যে একটু ব্রিজটা গ্যাপটা ফিল আপ করতে একটু টাইমটা বেশি লাগে শুরুতে সবার ক্ষেত্রে। আপনি যেটা বলতেছেন আমার এক্সাক্ট সেম জিনিসই ছিল ভাইয়া, যে আমার ভার্বাল কিন্তু আমরা শুরুতে অনেক সময় নিয়ে প্রত্যেকটা প্রবলেম সলভ করতাম। তো শুরুতে না আপনি আসলে নিজেকে পারফরমেন্স মেজার করার কোনো দরকার নেই আপনার কখনোই। ইন জেনারেল জিআরইতে আপনি শুরুতে নিজের পারফরমেন্স মেজার করবেন না, আপনি তো জানেনই না, আপনি তো এটার সাথে ইউজড না, আপনি কেন আপনার পারফরমেন্স এখন মেজার করবেন? এখন আপনি অ্যাকচুয়ালি যেটা করতেছেন নিজেকে ফ্যামিলিয়ারাইজ করতেছেন জিনিসটার সাথে, আপনি অভ্যস্ত হচ্ছেন, ঠিক আছে? এটা আপনার যদি 2-3 ঘন্টাও লাগে কোনো সমস্যা নেই, আপনি একটাও পারতেছেন না কোনো সমস্যা নেই, বাট আপনি তো জিনিসটা ফ্লেভারটা বোঝা শুরু করতেছেন, রাইট? একটা করতেছেন, দুইটা করতেছেন, তিনটা করতেছেন, একটা সময় আপনার স্ট্রাকচারটা মাথায় আসা শুরু করবে যে আচ্ছা আরসি বেসিক্যালি প্যাসেজগুলো এই টাইপের হয়, এটা অবশ্যই আপনি এখন পারবেন না, ঠিক আছে? তো স্ট্রাকচারের ক্ষেত্রে ভার্বালে আমরা যেটা বলি, যেটা আমাদের ভার্বাল ব্যাচে তো এই স্ট্রাকচারগুলো ধরাই দেওয়া হয় লজিকের একটা সার্টেন ওয়েতে তারা ডিজাইন করে কোশ্চেন গুলাকে, আরসি এবং টিসি এবং এসি কে। এটা আমাদের ড্রাইভেও বেসিক্যালি প্রেপ সুইটের ফোল্ডারটা আছে, আপনি অ্যাট লিস্ট ওই ভিডিওগুলো খুব ছোট ছোট ফোল্ডার মানে ভিডিও এবং 2x স্পিডে আপনি দেখে নিতে পারেন, নিয়ে একটু নোট রাখেন এসি টিসি কিভাবে ওরা স্ট্রাকচারিং করে, লজিকটা কিভাবে আপনার বোঝা লাগে, তাহলে একটু আপনি লজিকের স্ট্রাকচারটা ধরতে পারবেন। লাইক অনেক কিছু লেখে ওরা, সব কিন্তু পড়া লাগে না, এই জিনিসটা বুঝার ব্যাপার, কি দেখা লাগে কি দেখা লাগে না এই বিষয়গুলো ভার্বালে ধরতে, কারণ আমরা তো পড়ে পড়ে অভ্যস্ত, পুরোটা পড়ে মাথায় ঘুরে যায় যে আমি তো বুঝেই নাই কি বললো, 3বার পেঁচাইলো, রাইট? একই কোশ্চেন দেখা যায় 3বার একটা জায়গায় প্যাচ দিছে, তো এই যে ভেঙে ভেঙে করাটা তখন অনেক বেশি আপনাকে ভাঙতে হবে জিনিসটাকে। তো ওই জায়গাটা আপনাকে হেল্প করবে, আপনি প্রেপসিটিভ ভিডিওগুলো একটু দেখে নেন, প্র্যাকটিস চালায় যাবেন, যে আপনি প্রেপসিটিভ ভিডিওগুলো দেখবেন তারপর প্র্যাকটিস করবেন, এটা না প্র্যাকটিস করবেন, করতে যত সময় লাগুক কোনো সমস্যা নেই, আপনি দিন শেষে এইটুকু বিলিভ রাখেন আপনি ফ্যামিলিয়ারাইজ হচ্ছেন, ওকে? সময় যত লাগুক এটা নিয়ে প্রথম দিকে বদল করার কোনো দরকার নেই, এবং কয়টা পারতেছেন এটা এখন চিন্তা করবেন না, আপনি 3টা কোশ্চেন পারতেছেন না, এই 3টা আপনার লার্নিং পার্ট, এটা ভেবে চিন্তা করেন যে আমি 3টা কোশ্চেন এখন পারি নাই, এই 3টা কোশ্চেন কেন পারলাম না, এটা যদি আমি বুঝি তাহলে আমার নেক্সট স্টেপ কোশ্চেন পারার প্রবাবিলিটি বেড়ে যাবে, এটুকু তো শিওর, রাইট? অ্যাকচুয়ালি পরে গিয়ে যখন সিমিলার কিছু একটা পাবেন তখন আপনার পারার সম্ভাবনাটা বেড়ে যাবে, আজকে হয়তো হবে না, আপনার হয়তো স্লো সময়, লাইক প্রোগ্রেস কার্ভটা একটু স্লো, শুরুতে আপনার অনেক টাইম লাগতেছে, কোনো সমস্যা নেই, আপনি টাইম নেন, বাট যেটুকু করেন খুব ভালো করে করেন। একটা জিনিস মেক শিওর করেন, যেটা বুঝতেছেন না, কেন বুঝতেছেন না, আপনি দরকার হলে স্ক্রিনশট নিয়ে হোক, মার্ক করে রেখে হোক, যেটাই হোক আপনি নোট রাখেন, যেটা রিভিউ করবেন পরে, ভুলে যাবেন না এটা, বুঝতে পারছেন? আপনি ভার্বাল যখন করে যাচ্ছেন অনেক কিছু না, তো আপনি তো অবশ্যই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এত কিছু মনে থাকবে না, তো আপনি যদি নোট না রাখেন, যেটা আপনি ভুল করছেন কেন করছেন, সবাই দেখবেন স্ট্রাগল করতেছে যে 1 মাস আগে করছিলাম ভুলে গেছি বেশিরভাগ জিনিস, তাহলে আপনার 1 মাস প্র্যাকটিস করে লাভটা কি হলো, রাইট? আপনি করছেন খুব ডিপলি, বাট ওটার ভুলটা কেন করছেন, কি করছেন, লজিকটাকে একটা জায়গায় লিখে রাখেন, লিখে রাখলে বা মার্ক করে রাখেন বা পিডিএফ এ আপনি মার্ক করে রাখলেন, দেন এটা আপনাকে রিভিউ করতে হেল্প করবে, পরে দেখলেই মনে পড়বে আমি কি ভুল করছিলাম কেন করছিলাম, এবার আপনার মাথায় স্ট্রাকচারটা আসবে, বুঝতে পারছেন ব্যাপারটা? ভার্বালের ক্ষেত্রে এটা খুব হেল্প করে। দ্বিতীয় যেটা করবেন, আপনি ভেঙে ভেঙে পড়ার অভ্যাস করেন। আমরা যেটা করে একটা লাইন দেখলে পুরোটা পড়তে লেগে যায়, এটা তো আমাদের অভ্যাস, কিন্তু জিআরই করে কি আপনাকে 5টা ফ্রেজ একসাথে করে একটা লাইন দেয় এবং 5বারে 5টা মিনিং আসে, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে ওদের প্যাচগুলা। ভার্বালে ওরা যেটা করে, আপনি ছোট ছোট ফ্রেজে ভেঙে ভেঙে আগে প্রথম পার্টটা পড়বেন, এটা আগে মাথায় নেবেন, দেন পরের পার্টে যাবেন। এটা জিআরের ক্ষেত্রে সবসময় ট্রু, এটা আপনি কোয়ান্টের ক্ষেত্রে ওয়ার্ড প্রবলেমে যখন যাবেন দেখবেন রিয়েল লাইফ প্রবলেম গুলা, যে অনেক কিছু লিখছে, আপনি যদি একটানে পড়তে যান হারায় যাবেন, কারণ এখানে 3বার প্যাচ দিছে। যেটা হবে আপনাকে ভেঙে ভেঙে যদি পড়েন তাহলে আপনি আর হারাবেন না, আগে প্রথমটা মাথায় নিছেন, 2-3টা ওয়ার্ডে কি বলছে, পরে এটাকে আবার ওটার পরের ফ্রেজের সাথে রিলেট করছেন, পরের ফ্রেজের সাথে আবার রিলেট করছেন। যে এটা করতে পারবে, যেটা বলে টেস্টেড টিউটরকে আমি বলতে শুনছি যে স্লোয়েস্ট টু রিড ফাস্টেস্ট টু অ্যান্সার। আপনি মাথায় যখন স্ট্রাকচারটা ভেঙে 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 বসায় নিছেন, এখন আপনার অ্যান্সারটা বুঝতে দেখা যায় যে মাত্র কয়েক সেকেন্ড লাগছে,
কিন্তু পড়তে গিয়ে যখন আপনি 3 বার হারায় গেছেন, আপনার আবার 3 বার পড়া লাগতেছে, তখন আপনার টাইমটা লাগতেছে। এটাই তো হচ্ছে, রাইট? আপনি আরসিতে এবং টিসিতে এবং এসিতে পড়ছেন হ্যাঁ, পড়াটা একবারে, আবার পড়া লাগতেছে, আবার অপশন মিলায় দেখা লাগতেছে, আবার মিলায় দেখতেছেন, এইভাবে টাইমগুলো যাচ্ছে, রাইট? এটা না হ্যাঁ, করে স্লোলি ভেঙে ভেঙে আগে পড়েন, পরে মাথায় জিনিসটাকে গোছান, একটা লাইন পরে আগে এই লাইনটাকে রিভিউ করে বুঝে নেন, ওটার মধ্যে বেসিক্যালি 4টা 5টা ফ্রেজ কিভাবে কানেক্ট হয়েছে এটা বুঝে নেন, দেখবেন যে আপনার মাথায় স্ট্রাকচার দাঁড়ায় গেছে জিনিসটা। আর এটা প্রেপ সুইটে বেসিক্যালি আপনি আরো ক্লিয়ারলি বুঝে যাবেন। এই ওয়েতে প্র্যাকটিসটা করেন এবং এররের ট্র্যাক রাখেন, রিভিউ করেন সার্টেন টাইম পর পর, তখন মাথায় আপনাকে ডেভেলপ হওয়া শুরু করবেন, দেখবেন টাইমিং অনেক কমে আসছে আপনার। একটা সময় ফ্যামিলিয়ার প্যাটার্নে পাওয়া শুরু করবেন, কোশ্চেন টাইপগুলো সিমিলার লাগা শুরু করবে, আপনার প্যাসেজ টাইপগুলো সিমিলার লাগা শুরু করবে, লজিক্যাল স্ট্রাকচারগুলো সিমিলার লাগা শুরু করবে, দেখবেন আপনি খুব দ্রুত এখন ধরতে পারতেছেন। অনেক ওয়ার্ড এখন জানেন না, যেগুলো আপনার আস্তে আস্তে গ্যাপ ফিল আপ হবে, এই ওয়ার্ড গুলাকে মার্ক করে রাখবেন যে এই ওয়ার্ডের মানে আমি জানতাম না, দরকার নাই আমার আগের থেকে ওয়ার্ড মুখস্থ করে, আমি এখন করতে গিয়ে যেগুলো জানি না এগুলো আমি মার্ক করে রাখি, এই ওয়ার্ড গুলো আমি বারবার দেখি, তাইলে কিন্তু আপনার কোয়ার্টার গ্যাপ কমে আসতেছে। তো পরবর্তীতে আপনি বেসিক্যালি দেখবেন যে আপনার প্রিপারেশনে পরে এসে একটা ভালো ফ্লো আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, আহমেদ ইশতিয়াক ভাই বলেন ভাই। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। ও, আমি হচ্ছে এখনো মানে ইনিশিয়াল ফেজ আছি, তো আমি জানতে চাচ্ছিলাম যে আমার ডেলে এখন কতটুকু সময় দেওয়া লাগতে পারে, আর হচ্ছে কোন ম্যাটেরিয়াল থেকে আমি শুরু করবো, মানে ডেলে যদি ধরেন কালকে থেকে যদি শুরু করি, সেক্ষেত্রে আমি ম্যানহাটন বইটা থেকে শুরু করবো নাকি কোথায় কিভাবে কি শুরু করবো এই জন্য। আচ্ছা, আপনি তো ভাই অলরেডি মনে হয় ব্যাচে এনরোল করা আছেন, সো ওইটা আপনার জন্য একটু হ্যাঁ, হেল্পফুল হ্যাঁ, হবে যে আপনি ব্যাচের কন্টেন্ট গুলো অবশ্যই আগে করবেন, এটা হচ্ছে মেইন কথা। এনাফ পরিমাণ কন্টেন্ট দেবো আপনার প্র্যাকটিস করার জন্য, তো স্ট্রাকচার ধরে ধরে আপনার হয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নাই। মেইন ব্যাপারটা যেটা আপনাকে সবার ক্ষেত্রেই বলবো যে আপনার লেভেলটা আগে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, লেভেলটা বোঝার চেষ্টা করেন কেন, যে কতক্ষণ দেওয়া লাগবে এটা কোনো মেট্রিক না আসলে সবার জন্য, মানে কতক্ষণ ম্যাটার করে না। এটা একটু আগে একটা আপুকে যেটা বললাম যে আমার 1 ঘন্টা বা আরেকজনের 1 ঘন্টা সেম হবে না, একজনের 1 মাস আরেকজনের 1 মাস সেম হবে না। সো আগে নিজের লেভেলটা ডিটারমাইন করার চেষ্টা করেন, যেটা আরেকটা ভাইকে অলরেডি বললাম। ধরেন আপনি ম্যানহাটনের শেষ দিকের প্রবলেমগুলো করে দেখেন প্রত্যেকটা চ্যাপ্টারের, তাহলে একটু বুঝতে পারবেন যে আচ্ছা আমার কোন কোন কনসেপ্ট একটু প্রবলেমটা আছে, কোন কোন জায়গায় আপনি মার্ক করা শুরু করলেন। এটা আইডিয়াল ওয়ে, পুরো ম্যানহাটন শেষ করতে হবে এমন কোনো কথা নেই। আবার প্রতিদিন 2 ঘন্টা পড়তে হবে, 3 ঘন্টা পড়তে হবে, নাহলে আমার হবে না, এটাও কিন্তু কোনো কথা না। কথা হচ্ছে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা, এটা মেট্রিক না, কতটুকু সময় ভালো ফোকাস নিয়ে ডিপ অ্যানালাইসিস করে পড়তে পারতেছি, এটা হচ্ছে মাচ বেটার। লাইক এটা যদি আমার 2 দিনে একবার করতে পারি, 3 দিনে একবার করতে পারি, মাচ বেটার 3 দিন টানা 1 ঘন্টা করে পড়ার ক্ষেত্রে। আমি সাপোজ আমার লাইফটা এরকম হেকটিক রুটিন ধরেন নাই, আমি 3 দিনে একবারই বসতে পারি খুব ফোকাস নিয়ে, আমি সময় পাই না অন্য সময়, বাট ওই 3 দিনে একবার যখন বসি 3 ঘন্টা খুব ডিপলি ফোকাস নিয়ে বসতে পারি। এই 3 ঘন্টা প্রতিদিন কম কম ফোকাস নিয়ে 1 ঘন্টায় বসার থেকে মাছ বেটার। কিন্তু পয়েন্ট বলছেন 3 ঘন্টায় কিন্তু দিন শেষে, কিন্তু যে 3 ঘন্টা একটা জিনিস নিয়ে বসেছিল, প্রতিটা প্রবলেম ডিপলি অ্যানালাইজ করছে, মাথায় সেট করে নিছে, লক করছে, মার্ক করছে, বুঝে নিছে কি সমস্যা কি নাকি, তার মাথায় সেটা যেভাবে থাকবে। আপনি অল্প অল্প ফোকাস দিয়ে বেসিক্যালি বারবার করে যাচ্ছেন, তাতে কিন্তু হবে না। সো কতক্ষণ পড়তেছি এটা নিয়ে চিন্তা করবেন না, চিন্তা করবেন না আপনি যতক্ষণ পড়তেছেন এটা খুব ভালো করে পড়াটা এনশিওর করেন। আপনি যেটা করবেন, নিজে যেটুকু যা করছেন সেটা বেসিক্যালি আপনি এনশিওর করবেন, এটুকু যাতে আপনার মাথায় স্টাক হয়। আপনি এটা না করে পরে আবার নতুন প্রবলেম করাটা কিন্তু হেল্প করবে না। তো এটা কখন করতে পারবেন, আপনি ধরেন এই সপ্তাহে যে কটা প্রবলেমিং করছেন সপ্তাহ শেষে রিভিউ করেন, কয়টুকু মনে আছে কোনটা মনে নাই, কোনটা কি প্রবলেম হয়েছিল, কি ভুল করছিলেন, এটা আগে মাথায় সেট করেন। সেট করে যখন রেখে দিয়েছেন, রিভিউ করছেন, পরের সপ্তাহে আবার কিছু প্রবলেম করছেন, সেটা আবার যখন রিভিউ করছেন, এখন আপনি রিলেট করতে পারতেছেন আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা। ইমপ্রুভ যখন আপনি এনশিওর করতে পারতেছেন, তখন আপনি বেসিক্যালি একটা কার্ভে উঠে গেলেন যে আপনি আস্তে আস্তে বেসিক্যালি সামনের দিকে আগাচ্ছেন। সেটা না করে আমি যদি ম্যানহাটন শেষ করা, কেএমএফ শেষ করা, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা পড়া, এই ওয়েতে মেট্রিক মেজার করে তো লাভ নেই। আমার তো পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে কিনা আমি তো জানি না। তো আগে আমি আমার একটা বেস লেভেল জাজ করব, দেন আমি জাস্ট ওইটার সাথে কম্পেয়ার করে করে প্রতি সপ্তাহে দেখবো যে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। এখন যদি আমি 10টার মধ্যে 3টাও পারি, দেন নেক্সট সপ্তাহে যদি 10টা 4টা পারি, আমার তো ইমপ্রুভ হয়েছে, ডাজেন্ট ম্যাটার আমি 10টার মধ্যে 10টা পারতেছি না, আমার 3টা থেকে 4টায় গেছে তো, রাইট? পরের উইকে আমার যদি 5টায় যায়, তো আমার ইমপ্রুভমেন্ট তো হয়েছে। সেটা কখন হবে, আমি আগের গুলোকে রিভিউ করছি, লজিকটা ক্লিয়ারলি মাথায় সেট করছি, নিজের ভুলটাকে বুঝতে পারছি, ভুলে আবার বেসিক্যালি কোনো একটা সময়কে আবার রিভিউ করছি, সেম প্রবলেমটা যখন আপনি আবার ফেস করছেন, সিমিলার কোনো প্রবলেম আপনি এখন কারেক্ট করতে পারছেন। এইভাবে আপনাকে মাথার গ্যাপ গুলোকে বিল্ড করে করে আগাচ্ছেন। বুঝতে পারছেন ভাই? এটা মাথায় রেখেন একটু, বুঝতে ঠিক পারছি। আছে? ওকে, তুর্য ভাই।
জি ভাই। জি ভাই বলেন। ভাই আমি আনসার পাইছি, আমি যে ও আচ্ছা, এর মধ্যে যেগুলো কোয়েশ্চেন ছিল এর মধ্যে আপনি বলছেন। জি ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে এখন জাস্ট আমরা হ্যান্ড রেজ করে করে ফেলি, যে কোনো ব্যাপারে, জিআরই রিলেটেড এনি কোশ্চেন, অথবা এই কোয়ান্টের ব্যাচ রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন ক্লিয়ার হয়ে নেন। আমরা নেক্সট 20 তারিখ থেকে প্রথম ক্লাস আমাদের শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আপনাদের এনরোলমেন্ট লিটারালি 1-2 ক্লাস পর্যন্ত ওপেন থাকবে, আরো নেক্সট 7 দিন 8 দিন। সো আপনারা ওটা মাথায় রেখেন সবাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন একটু করে নেন, তাহলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। জি অনিমা আপু। ভাইয়া একটু অ্যানালিটিক রাইটিং এর ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, অ্যানালিটিক্যাল রাইটিংটা আসলে আপু একটু লিস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা নিয়ে আসলে এই জন্য বলি নাই খুব বেশি, কারণ মেইন স্কোরটা তো 340-এ দেখলামই আমরা যে কোয়ান্ট এবং ভার্বালটাই আসল, এবং কোয়ান্টটা মোস্টলি ইম্পর্টেন্ট বেশি, কারণ ওখানে স্কোরটা লাগে বেশি। তারপরে ভার্বাল স্কোর তোলাটাও একটু টাফ এবং লাগেও একটু কম, বাট ওটা ইম্পর্টেন্ট স্টিল। 340 ওটাই মেইন। অ্যানালিটিক্যাল রাইটিংটা বেসিক্যালি আপনার জাস্ট বেস লেভেলে একটা লাগে, সব জায়গায় রিকোয়ার্ডও না, সব জায়গায় দেওয়া লাগে না। লাইক ইকোনমিক্স বা একটু জার্নালিজম টাইপের সাবজেক্টে যেখানে আপনার রাইটিং স্যাম্পল দরকার, সেখানে হয়তো ম্যাটার করে, বাট জাস্ট আপনি যদি 3ও রাখতে পারেন আপনার হয়ে যাবে, এটার জন্য অত ভালো পার্সেন্টেজও লাগে না। সো এটা নিয়ে এই কারণে আমরা বলি যে ধরেন এক্সামে তো আপনার প্রায়োরিটির একটা ব্যাপার থাকে, যে কোনটা প্রায়োরিটি বেশি দেবো, 2 ঘন্টার মধ্যে তো সব জায়গায় সমান ফোকাস দিব না। সো কোয়ান্ট এবং ভার্বালে যে লেভেলের প্রায়োরিটি থাকবে, আপনার এডব্লিউ নিয়ে এত বেশি প্রিপারেশনের প্রায়োরিটি ব্যাপার নেই, সেই দিকে এসে আপনি একটু রাইটিং প্র্যাকটিসটা করবেন। কিছু টপিক পুল দেওয়া আছে, এটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। চ্যাট জিপিটি কে বললেও আপনাকে একটা আইডিয়া দিবে। কিছু স্ট্রাকচার আছে, তো স্ট্রাকচারটা ওই যে অ্যাজ ইউজুয়াল, যেহেতু অ্যানালিটিক্যাল রাইটিংটা ভার্বালের সাথে রিলেটেড বেশি, ইংলিশ রিলেটেড বেশি, আপনার প্রেস সুইফটে কিছু ভিডিও আছে, ওটা যখন ফার্স্ট ওয়েতে দেখবেন কি কি কোশ্চেনের অ্যান্সারের স্ট্রাকচার কেমন হওয়া দরকার একটা আইডিয়া পেয়ে যাবেন। দেন ওই ওয়েতে আপনার লেখার প্র্যাকটিসটা করবেন। কিছু টপিক পুল দেওয়া আছে আমাদের পিডিএফ, আপনি দেখতে পারবেন, সেটা আসে শেষের দিকে প্র্যাকটিসটা করবেন। এটা যখন আপনি মোটামুটি কমন 5টা প্যাসেজে 300-400 ওয়ার্ড লিখতে পারবেন আধা ঘন্টায়, আপনার মোটামুটি 3 অ্যাটলিস্ট চলে আসবে। খুব বেশি গ্রামাটিক্যাল মিস্টেক যদি না থাকে, ওটা রিভিউ করার এনাফ টাইম পাবেন আপনি। জাস্ট এটুকুই বললাম যে স্ট্রাকচারটা বোঝাটা ইম্পর্টেন্ট, লজিকটা বোঝাটা ইম্পর্টেন্ট। শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি প্যাসেজ থাকে, আপনি দিবেন বেসিক্যালি। আর এরপর একটা আর্গুমেন্টেটিভ এসে তো বেসিক্যালি, সো এখানে আপনার একটা লজিক দিতে হবে বা কাউন্টার লজিক দিতে হবে, যেটা আপনি এগ্রি করতেছেন আর ডিসএগ্রি করতেছেন। তো সপক্ষে আপনি যদি 2টা যুক্তি দেন, বিপক্ষে একটা যুক্তি দিতে হবে। এভাবে 3টা প্যাসেজ যাবে, লাস্টে একটা কনক্লুডিং রিমার্ক লিখবেন। এইটাই হচ্ছে মেইন স্ট্রাকচার। এটা মাথায় নিতে যে অনেকদিন সময় লাগে তা না, আর এখানে এত বদারও করার দরকার নেই। এটা দেওয়াই হয় ইন এ ওয়ে, এটা যে আপনাকে কাইন্ড অফ ব্রেনটাকে ফ্যাটিক করে দেওয়ার জন্য। কারণ প্রথম আধা ঘন্টা যদি আপনি অনেক বেশি ব্রেনটা এটার মধ্যে দিয়ে ফেলেন, পরে যেটা আপনার হবে যে এগুলো ভুল যাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। এই ভুলটা করা যাবে না। আমরা এক্সামের সময় প্রায়োরিটি আগে সিলেক্ট করে রাখবো, যে আমার মেন্টাল ফোকাস এবং অ্যাজিলিটি কোয়ান্টের হার্ডের জন্য আগে বেশি, আমি মাথায় ফোকাসটা বেশি রাখবো, ভার্বালের বেজের জন্য বেশি রাখবো, কোয়ান্টের বেজের জন্য তার বেশি রাখবো, এই ওয়েতে। তো শুরুতে একটু রিল্যাক্সে স্ট্রাকচার ধরে জাস্ট লিখে গেলেই 3 চলে আসে মোটামুটি। এটা আপনি চ্যাট জিপিটি কে বললেও সে বলবে, আর স্ট্রাকচার তো আপনার পাবেনও, কিছু এক্সাম্পলও পাবেন। লাস্ট 10-15 দিন একটু প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যায়। ঠিক আছে আপু? স্পেসিফিক কিছু ভিডিও দেখবেন, এটা শেষের দিকে, এটা অ্যাকাউন্ট বদল করবেন না, শুরুতে এত আগে এটা করে কোনো লাভ নেই। আগে কোয়ান্ট এবং ভার্বালটাকে একটা লেভেলে নিয়ে দেন শেষে যখন এক্সাম রেজিস্ট্রেশন করে ফেলবেন, তখন অ্যানালিটিক্যাল রাইটিং নিয়ে আপনি বেসিক্যালি বদল করবেন। তার আগে আসলে করে লাভ নেই খুব একটা। ঠিক আছে আপু? থ্যাংক ইউ। জি। আর কার কোনো কোশ্চেন? তাহলে একটু রিক্যাপ করে আসি যে আমরা বেসিক্যালি জিআরএ স্ট্রাকচারটা বুঝতে পারলাম। আচ্ছা, কোশ্চেনটা নিয়ে নিই। ভাইয়া আপনি যে এরর লগের কথা বললেন, যে আমরা যদি ভুল করি সেটা এরর ব্লকে করতে, ভাই এটা কিভাবে করা যায়, মানে এটা কিভাবে করব, এটা যদি একটু বলতেন। জি ভাই, আমাদের অ্যাকচুয়ালি স্ট্রাকচার দেওয়া আছে, আপনাকে আমি যদি একটু দেখাইলে, আমাদের এক্সেল শিট রেডি করা আছে, আমাদের এরর লগের ফরম্যাটও দেওয়া আছে। কোয়ান্টের জন্য একটু এক্সেলে করলে বেটার হয়, কারণ ওখানে তো ধরে ধরে করার নাই। ভার্বালটা একটু স্ক্রিনশট রেখে নিতে পারলে বেটার হয়, কারণ হচ্ছে আপনার প্রবলেমটা তো মনে থাকবে না হয়তো। বাট আপনি যদি এক্সেলে করতে পারেন কোনো সমস্যা নেই, নিজেও করতে পারেন কোনো সমস্যা নেই। জাস্ট একটা কলামে আপনি প্রবলেম নাম্বারগুলো লিখলেন, মেইন স্ট্রাকচারটা যেটা থাকবে আপনি কি ভুল করছেন, আর এই সেম ভুলটাকে আপনার নেক্সটে যদি আপনি এড়াইতে চান আপনার কি করা দরকার, আমি আপনাকে একটু দেখাইতে পারি। আমাকে একটু টাইম দিতে হবে। আমি এরর লগের
স্ট্রাকচার একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। যেটা বিভিন্ন ফরম্যাটে আমরা বানাইছি, বেসিক্যালি খুব বেশি ব্যাপার না, আমি একটু দেখাই। হ্যাঁ, এটা অনেকভাবেই করা যায় ভাই, এটাকে কিন্তু কোনো মানে আপনি বাইবেল হিসেবে ধরেন না আবার, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, যে আমি জাস্ট বোঝানোর জন্য। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? জি ভাই। আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা আমি বানাইছিলাম আমার নিজের সুবিধার্থে, অনেক কিছু দিছি এর মধ্যে, এত কিছু লাগেও না আসলে। লাইক কি টাইপের কোশ্চেন দিছি, ক্যাটাগরি দিছি, অ্যাকুরেসি, লাইক টাইমে পারতেছি কিনা, ভুল যাচ্ছে কিনা, এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি। এগুলো এত কিছু লাগে না আসলে, জাস্ট মেইন পার্টটা হচ্ছে আমি কি ভুল করছি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। যে মেইন পার্টটা ছিল হচ্ছে আমার ভুলটা বোঝা, রাইট? একটু দেখি, যে ধরেন আমি এটা এক্সাম্পল দিয়ে দেখাইছি, সরি, এই যে এটা যদি দেখি যে লাইক সে কি করছে, আমি কোন একটা প্রবলেমে, কোন প্রবলেমটা বেসিক্যালি যে ধরেন এই কোন একটা সেকশনে 6 নম্বর প্রবলেমটা ভুল করছে। কি ভুল করছে? সে হচ্ছে কোন একটা কিছু মিস ইন্টারপ্রেট করছে ডিভিজিবিলিটি রিলেটেড, ইউনিট ডিজিট রিলেটেড, আর সে এটার কারেকশনটা লিখে রাখছে যে এটা নেক্সট ডে ভুলটা এড়ানোর জন্য কি করা দরকার ছিল, সে একটু নোট রাখছে। তো এটা যখন লজিক্যালি আপনি একটু স্ট্রাকচার করে লিখে রাখবেন, নিজে প্র্যাকটিস করার পরে ঠান্ডা মাথায় একটু করে রাখবেন, তখন হবে কি আপনাকে একসাথে একটা মোটামুটি ম্যাপ দাঁড়ায় যাবে। আপনি ধরেন করতে করতে এক সময় 500-600 প্রবলেম প্র্যাকটিস করে ফেলছেন, কোন সোর্স থেকে করছেন খুব বেশি ম্যাটার না, কেএমএফটাই ধরলাম আমি, এটা কেএমএফ এর জন্য করা বা করলাম, সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে আমি কি টাইপের ভুল করতেছি এটা বোঝা, আমি কি নিয়ে ভুল করছি এটা বোঝা, তখন আপনার হবে কি আপনার একটা বড় মোটামুটি একটা ম্যাপ দাঁড়ায় গেছে। ধরেন 200 বা 300 আপনি ভুল করছেন, এটা যখন আপনি বারবার দেখতেছেন আপনার মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া থাকবে আপনি কি কি টাইপের ভুল করেন আর ওই ভুলটাকে এড়ানোর জন্য আপনি কি করা লাগবে। এখন কিন্তু আপনি আর ম্যাথ নিয়ে স্পেসিফিক্যালি চিন্তা করা লাগতেছে না, এখানে এক্স্যাক্টলি কি প্রবলেমটা ছিল এটা কিন্তু ম্যাটার করতেছে না। আমার জাস্ট মাথা রাখা দরকার ডিভিজিবিলিটি নিয়ে আমি ইউনিট ডিজিটে কিছুটা ভুল করছিলাম, সেটা আমি দেখলে বুঝতে পারতেছি। তাহলে আমার জাস্ট মাথা রাখা লাগবে যে ইউনিট ডিজিটে এটার একটা ব্যাপার আছে, ডিভিজিবল হওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আমি জাস্ট ওটুকু মাথায় রাখছি, রাইট? এইটুকুই, আর কিছু না ভাই। সো মেইন স্ট্রাকচারটা যদি বলি, আমরা আপনি কি ভুল করছেন সেই ভুলটা এড়ানোর জন্য নেক্সট কি করবেন, ঠিক আছে ভাই? জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা আপনার বেসিক্যালি প্রোভাইড করা আছে আমাদের ইয়াতে, আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নিজেও এটা ফলো করতে পারবেন। এটা বাদেও আপনি নিজেও বেসিক্যালি শিটে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আরো ভার্বালের আরেকটা ওয়েও আছে, অনেকে এটা করে যে স্ক্রিনশট রেখে দেয়, ভার্বালের ক্ষেত্রে স্ক্রিনশটটা রেখে দেয় যেটা ভুল করতেছে, একটু নোট রেখে দিল পিডিএফ এর উপরে। তো লাইক আপনি ওয়ার্ড মিলানোর ব্যাপার থাকে সেখানে, কিছু একটু কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড একটু আপনি কানেক্ট করে লেখাই দিলেন যে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন। এভাবে করতে করতে আপনার ধরেন 200 প্রবলেম জমে গেল, আপনি স্ক্রিনশট রেখে দিয়েছেন, একসাথে বসে তখন আপনার প্র্যাকটিস করলেন, বুঝতে পারবেন আপনার কি কি ভুল কোথায় গেছে, আপনি কিন্তু মার্ক করে রেখে দিয়েছেন সবগুলো। এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে এটা করে যে স্ক্রিনশট রেখে রেখে দেয়, আবার কেউ কেউ লকটা মেনটেন করে, যেখানে হচ্ছে আপনি ম্যাথ নিয়ে চিন্তা করতেছেন না বা প্রবলেমটা নিয়ে চিন্তা করতেছেন না, জাস্ট জেনারেলাইজড ওয়েতে আপনি কি ভুলটা করছেন, কেন করছেন, এটা জাস্ট মাথায় রাখতেছেন। দুইটাই ভালো কাজ করে, কোনো সমস্যা নেই। দিন শেষে রিভিউটা ম্যাটার করে, এটা হচ্ছে মাথায় রেখেন জাস্ট, ঠিক আছে? জি ভাই। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, আমরা একটু জাস্ট পিক আপ করি যে আমরা যে স্ট্রাকচার দেখছি, কোয়ান্ট বেস, ভার্বাল বেস, কোয়ান্ট অ্যাডাপটিভ, ভার্বাল অ্যাডাপটিভ, কি টাইমিং, কয়টা কোশ্চেন আমরা মোটামুটি বুঝলাম। এটার থেকে আমরা বেসিক্যালি রেফারেন্স নিব একটা সময় গিয়ে যে কতটা পারা লাগবে আমার, সেটা অনুসারে আমি আমার পারফরমেন্স মেজার করব। আপনারা একটু বুঝে নেবেন আপনার মানে স্কোরের রিকোয়ারমেন্ট কত, 300 পেতে হবে, 310 পেতে হবে, সেটা থেকে কোয়ান্টে কত পেতে হবে, ভার্বালে কত পেতে হবে, কত পেলে আপনার সিকিউর স্কোর, সেটার জন্য কয়টা পারতে হবে, এটা একটা আইডিয়াটা আমরা নিব। এবার আমরা কোয়ান্টের বেসিক্যালি কি বললাম যে আমাদের মেইন কনসেপ্ট গুলা আমরা একটু আইডিয়া ক্লিয়ার করে নিব, যেটা আমাদের ব্যাচে আমরা করে ফেলবো আস্তে আস্তে, এবং কোশ্চেন টাইপ অনুসারে স্পেসিফিক স্ট্র্যাটেজি গুলা কি হবে এটা আমাদের একটু মাথায় নিতে হবে। তাহলে মোটামুটি আমাদের বেসিক প্রিপারেশনটা ডান। দেন আমরা বেসিক্যালি কোন ম্যাটেরিয়াল কি করব, মিনিমাম ম্যাটেরিয়াল থেকে ইফেক্টিভলি কোয়ালিটি প্রিপারেশনটা এনশিওর করার চেষ্টা করব, ঠিক আছে? টু মাচ জিনিস এট এ টাইম করতে যাব না, আর বেশি করার থেকে আমরা কোয়ালিটিতে ফোকাস দিব বেশি। তাহলে আমার যেটা হবে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টটা এনশিওর করতে পারবো বেসিক্যালি। তো আপনারা সবাই নিজের বেস লেভেলটা একটু বুঝবেন, তারপরে জাস্ট মেজারটা করবেন যে প্রতি সপ্তাহে আমি ইমপ্রুভ করতেছি কতটুকু, করতে করতে আমার বেসিক্যালি ফাইনাল স্টেজে এসে আমি আমার কাঙ্ক্ষিত স্কোরে আছি কি নাই,
এটা কারো 2 মাস লাগতে পারে, কারো 3 মাস লাগতে পারে। যখন আপনি কনফিডেন্টলি টাইমের মধ্যে আপনার যেটুকু পারা দরকার সেটা পারতেছেন, তখন আপনি রেজিস্ট্রেশনটা করবেন। এটা হচ্ছে সবার জন্য আইডিয়াল সাজেশন। সো আমরা ভাবে চিন্তা করবো না কয় মাস কয় ঘন্টা দিতে হবে, আমি এটা চিন্তা করব গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টটা আমি এনশিওর করব, করে বেসিক্যালি আমার ফাইনালি যখন আমি দেখবো আমি আমার যে লেভেলটা চাচ্ছি সেটা আমি বেসিক্যালি পাচ্ছি, আমার ম্যাটেরিয়ালে যতটুকু দরকার সেইটুকু আমি পারফর্ম করতে পারতেছি, আমি রেজিস্ট্রেশন করে এক্সামটা দিয়ে দেবো। ঠিক আছে? আর আমাদের ব্যাচের স্ট্রাকচার, আমরা প্রতি সপ্তাহে 2 দিন ধরে ক্লাস করবো। এভাবে আমরা মেইন ক্যাটাগরিগুলো 12টা করে আসবো, প্লাস কেএমএফ লাস্ট 3টা ক্লাসে করবো আমরা মিক্স প্র্যাকটিস। প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার সব রেকর্ডিং ইনস্ট্যান্টলি প্রোভাইড করা হবে এবং ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে, এবং এটা লাইফ টাইম আপনার রেকর্ডিং অ্যাক্সেস থাকবে টেলিগ্রামে এবং আপনার ড্রাইভে, কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশন আমাদের ওপেন থাকবে নেক্সট দিন পুরোপুরি। আপনারা এই আজকের যে ভিডিওটা এটা আমরা ইউটিউবে দিয়ে দিব, সবাই আপনারা দেখতে পারবেন। আর ইন জেনারেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় ধরে থাকছেন। আর কারো কোনো যদি ফাইনালি কোনো কোশ্চেন না থাকে আমরা ইনশাল্লাহ এখন শেষ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন ফাইনালি? আচ্ছা ভাইয়া, আপনাদের কেএমএফ এর সবকিছু কি আপনাদের ড্রাইভে আছে? মানে লিংকটা কি মেসেঞ্জারে দেওয়া যাবে? আপু সব প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি এমনি ফিচার্ড পোস্টে গেলে আমাদের একটা মাস্টার ড্রাইভ আছে, ওটা পাবেন আপনি গ্রেমলিন গ্রুপে, বুঝতে পারছেন? ওখানে প্রেপ শিফটের ভিডিও আছে, এভরিথিং আছে ওখানে। আচ্ছা ঠিক আছে ভাই, না আইডি ডিঅ্যাক্টিভেট করা তো, তাই জিজ্ঞেস করলাম আর কি, যে গ্রুপে দিয়ে দিলে বেটার হয়, এই জন্য বললাম। কোনো সমস্যা নেই, আপনাকে আমি দিয়ে দেবো। আপনি আমার পার্সোনাল লগ দেন, আমি আপনাকে প্রোভাইড করে দেবো। ভাই নক দেওয়া হয়েছে, আমি আপনাকে বলেছিলাম যে আমি প্রিমিয়াম ব্যাচে আছি, যে এটাতে ঢুকবো কিনা, আপনার সাথে কথা হয়েছে আমার। জি আপু, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওকে আপু। হ্যাঁ, কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করতেছি। ওকে। হ্যাঁ স্বপন ভাই, আপনাকেও ধন্যবাদ, সবাই অনেক সময় নিয়ে থাকছেন। যারা এই ব্যাচে জয়েন করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ফর্ম আছে, সবকিছু আছে। আমরা নেক্সট 20 তারিখ থেকে ফার্স্ট ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। আর যারা তো অলরেডি জয়েন করছেন তাদেরকে মেসেঞ্জারে আমি জয়েন করে দিচ্ছি, এবং আরো এনরোল চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা দেখা হবে ইনশাল্লাহ নেক্সট 20 তারিখে। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ সবাই।